আমি একটু আপনাদের বলে রাখি, this is our second free live class of this new free course. And in this class, first of all, I am going to talk about introduction and identification of parts of speech, as well as I will also show you that how can we make long English sentences from short sentences and how to translate any kinds of Bengali sentences into English sentence. আরেকটা কথা আমি বলি, আমি আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, কারণ আমি ফার্স্ট ক্লাসে আপনাদের বলেছিলাম যে আমাদের মেইনলি 7টি পয়েন্ট দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করার জন্য। সেই 7টি পয়েন্ট কি কি ছিল? সেন্টেন্স, সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট ছিল পার্টস অফ স্পিচ, 4 নম্বর ভার্ব, 5 নম্বর টেন্স, 6 নম্বর মডাল অ্যান্ড সেমি মডেলের ব্যবহার, 7 নম্বর ছিল প্যাসিভ ভয়েসের ব্যবহার। তো এগুলো ধারাবাহিকভাবে আমরা করব। তো আজ পার্টস অফ স্পিচ কেন করছি? এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এইটা যদি ভালোভাবে আমরা জানি বা বুঝতে পারি, তাহলে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা একটা ভালো কনসেপ্ট পাবো। এটা দেখানোর পর আমি দেখাবো, গত ক্লাসে আমি অল্প একটু দেখিয়েছিলাম যদিও, যে কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করবেন। স্পিকিং করার ক্ষেত্রে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা ছোট ছোট সেন্টেন্স বলে বা লিখে থেমে যাই, একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না। তো কিভাবে সেটা করা যায়, কিভাবে ফ্রি হ্যান্ডে যে কোনো প্যারাগ্রাফ, রিপোর্ট, কম্পোজিশন বা এসে লেখা যায়, এটা আমরা দেখাবো। বা প্র্যাকটিক্যাল স্পিকিং আপনি কিভাবে করতে পারেন। এছাড়াও আমি আপনাদের আজকের ক্লাসটি থেকে দেখাবো যে কোনো বাংলা সেন্টেন্সকে আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, বিশেষ করে নিউজ পেপার রিলেটেড যে সেন্টেন্স গুলো আছে। এছাড়াও আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কিভাবে হয়, এবং টেন্স যেগুলো আমরা শিখি। আমরা জানি যে টেন্স একটা কম্পালসারি টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু টেন্সকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি আমাদের রাইটিং এ বা স্পিকিং এ। সো অনেকগুলো বিষয় থাকবে, আপনারা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, ধারাবাহিকভাবে দেখবেন। এই ক্লাসগুলো প্রত্যেকের জন্যই ইফেক্টিভ হবে। আমি আবারও বলছি, সেভাবেই ক্লাসগুলো ডিজাইন করা। আমার এই ফ্রি কোর্স থেকে আপনি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবে, প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেভাবেই এই কোর্সটা ডিজাইন করা। তো ফার্স্টে আমি পার্টস অফ স্পিচ নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট, এবং আইডেন্টিফিকেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেন এই পার্টস অফ স্পিচ শিখবো? দেখেন, যে কোনো টপিকের উপর কনসেপ্ট নেওয়ার আগে, ধারণা নেওয়ার আগে কেন এর উত্তর খুঁজতে হয়। টিচার যে এটার উপর লেকচার দিচ্ছে, আমি যে এটা শুনছি, আমি যে আমার টাইমটা স্পেন্ড করছি, কেন আমি এটা শিখবো, এটা প্র্যাকটিক্যালি আমার কোন কাজে লাগবে, আগে আপনাকে এটা বুঝতে হবে। দেখেন, এই পার্টস অফ স্পিচ মানে কি, আগে একটু ডেফিনেশনটা দেখেন। বলছে পার্ট অর্থ অংশ, এবং স্পিচ অর্থ কথা বা বাক্য। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। দ্য ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। অর্থাৎ এটা মূলত কি, এই যে আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, কথা বলছি, মানে আমি একটা স্পিচ দিচ্ছি আপনাদের সামনে। তো এটাকে লিখিত ভাষায় আমরা বলছি সেন্টেন্স বা বাক্য। ভালোভাবে বোঝার চেষ্টা করেন। কথা বলি কিভাবে, বাক্যের ব্যবহার করে, সেন্টেন্সের ব্যবহার করে, যেটাকে মৌখিকভাবে স্পিচ বলছি, লিখিতভাবে সেন্টেন্স বলছি। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি বলেন তো, বাক্যের সংজ্ঞা কি? একটি সেন্টেন্স বা বাক্যের সংজ্ঞা হচ্ছে যে কতগুলো ওয়ার্ড, অর্থাৎ শব্দ, পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। অর্থাৎ একটি সেন্টেন্স হতে গেলে, একটি বাক্য তৈরি করতে গেলে আমাদের শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। ওয়ার্ড একত্রিত হয়ে সেন্টেন্স তৈরি হয়, তাই না? ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্স বা বাক্যের প্রতিটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো মূলত পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে স্পিচ এর পার্ট, মানে সেন্টেন্স এর পার্ট, বাক্যের পার্ট। পার্ট মানে কি? অংশ। মানে একটি বাক্যের প্রতিটা শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। আপনারা প্রত্যেকেই জানেন, এটা ছোটবেলা থেকে যারা ইংরেজি পড়েন তারা শিখে আসেন, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা শুধু এরকম নাম শুনে এসেছি, কিন্তু এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানি না। আমি আবারও বলছি, প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে হবে। প্র্যাকটিক্যাল ব্যবহারটা মানে কি? আমি যখনই একটা সেন্টেন্স বা বাক্য লিখি, যখনই একটা সেন্টেন্স বা বাক্য লিখি বা বলি, সেই সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডেরই একটা নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডেরই একটা নাম আছে। এই নামগুলো
8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। এই নামগুলো কখনো মুখস্থ রাখা যায় না যে এই শব্দগুলোই এই পার্টস অফ স্পিচ। এগুলো অবস্থান ভেদে পরিবর্তন হয়। আর এই অবস্থান ভেদে পরিবর্তন হওয়ার কারণে সেন্টেন্স গুলোর অর্থের চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকে, আপনি যখন ইংলিশে একটা প্যাসেজ রিডিং করবেন, আমরা অনেকে রিডিং পড়তে পারি, বাট অ্যাকচুয়াল বাংলা অর্থটা আমরা বের করতে পারি না, অ্যাকচুয়াল মিনিংটা বা সেন্সটা আমরা বুঝি না। মনে করেন আপনি একটা নিউজ পেপার পড়ছেন, একটা সেন্টেন্স আপনি পড়লেন, একটা সেন্টেন্সের ভিতর 15টা শব্দ আছে, বাক্যটা আপনি পড়লেন, পড়ে বাংলা করবেন, বাংলা করতে পারছে না। বাংলা করতে না পারার প্রধান কারণ কি হতে পারে? আমি শব্দ অর্থ জানি না, তাই না? এটাই তো 1 নাম্বার কারণ, যে আমি ভোকাবুলারি জানি না। আপনি শব্দ অর্থ, মনে করেন আপনি 15টা ওয়ার্ড আছে একটি বাক্যের ভিতর, 10টি ওয়ার্ড জানেন, 5টি ওয়ার্ডের অর্থ জানেন না। ওই 5টি ওয়ার্ড আপনি ডিকশনারিতে সার্চ দিয়ে দেখে উত্তর পেলেও কি সম্পূর্ণ সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বা সেন্স আপনি বের করতে পারবেন, অর্থ বুঝতে পারবেন? ভেবে দেখেন তো, আপনারা কোনো সেন্টেন্স ট্রান্সলেট করে দেখবেন তো, বিশেষ করে নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স গুলো, দেখবেন যে উত্তর আপনি মিলাতে পারবেন না, অর্থটা অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারবেন না। এটা তখনই সম্ভব হয় যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারলে ওই বাংলা অর্থ জানা লাগে না, ওই সেন্টেন্স মূলত কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, এটা বোঝা যায়, মিনিংটা বের করা যায়। কিভাবে বের করা যায় জানেন? এক একটা পার্টস অফ স্পিচ অন্য এক একটা পার্টস অফ স্পিচের সাথে কানেক্টেড থাকে, রিলেটেড থাকে। তো কোন পার্টস অফ স্পিচের জন্য কোন পার্টস অফ স্পিচ বসে, এটা আমরা তখন বুঝতে পারবো। অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে কি? ওয়ার্ডের ফাংশন। একটি সেন্টেন্স বা বাক্যে কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসে, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডকে মডিফাই করছে, এইটা তখনই আপনি বুঝতে পারবেন যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবেন। প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। যেমন এখানে দেখেন একটি বাক্য আছে, মিনা ইজ দ্য গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়েন্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্যটি আমরা দেখলাম, এই বাক্যে যে ওয়ার্ড গুলো, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, এই নামটা কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন? এইটা আমাদের করা শিখতে হবে। যেমন দেখেন গ্রেট, এটা একটা ইন্টারজেকশন, মিনা এটি একটি নাউন, ইজ এটি একটি ভার্ব, দা এটি একটি অ্যাজেক্টিভ, অনলি এটি একটি অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট এটি একটি অ্যাজেক্টিভ, গার্ল এটি একটি নাউন, উইথ এটি একটি প্রেপোজিশন, হাইয়েস্ট এটি একটি অ্যাজেক্টিভ, স্কোর এটি একটি নাউন, ইন এটি একটি প্রেপোজিশন, দা এটি একটি অ্যাজেক্টিভ, ক্লাস এটি একটি নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এই নাম বলাটা আপনাদের শিখতে হবে। আর এই পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। এগুলো কখনো, আবারও বলছি, এগুলো কখনো মুখস্থ করে বসানো যায় না, ডেফিনেশন এবং অবস্থানের উপর ভিত্তি করে এটা চেঞ্জ হয়। যেমন আমি আপনাদের ফার্স্ট ক্লাসে যদিও এটা নিয়ে একটু কথা বলেছিলাম, আমি একটু দেখিয়ে দিই। এখন মনে করেন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, এই বাক্যে এই ম্যাঙ্গো শব্দটা একটা নাউন, এটা একটা ফলের নাম। কিন্তু আমি যদি আবার এরকম একটা সেন্টেন্স লিখি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। এই বাক্যে ট্রিটা নাউন, ওই ম্যাঙ্গোটা হয়ে গেছে অ্যাজেক্টিভ। একই ওয়ার্ড একই স্পেলিং, আগের বাক্যে নাউন ছিল, পরের বাক্যে হয়ে গেছে অ্যাজেক্টিভ। এ দেখেন, আমি যদি আপনাকে বলি TAL কে টক, এটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? টক মানে কথা বলা, আপনি বলবেন ভার্ব। আমি যদি বলি গো মানে কি? যাওয়া। আমি যদি বলি এটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো, আপনি বলবেন যে স্যার এটা ভার্ব। কিন্তু দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই হ্যাভ আ টক উইথ হিম, WITH, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা মেইন ভার্ব, ওই টক কোনো ভার্ব হিসাবে বসেনি, এই বাক্যে টক শব্দটি নাউন হিসাবে বসছে। আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, দিস ইজ দ্য গো ইন দ্য ওয়ার্ল্ড, এর বাংলা অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম। দিস ইজ দ্য গো ইন দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এখানে দিস এর পর যে ইজ, এটা মেইন ভার্ব, এই গোটা এখানে নাউন হিসেবে বসছে। এই গো এর মানে হচ্ছে পৃথিবীটা এভাবেই চলে, পৃথিবীটা এভাবেই যায়, এটাই পৃথিবীর নিয়ম। এই যে গোটা আমি এখানে বসালাম, এটা নাউন। ওই যে টক শব্দটি বসালাম, এটা নাউন। এই যে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন, BCS, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি বসেন, ইংলিশ থেকে কোশ্চেন আসলে সবার আগে এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে আসে। কেন? এইটা আইডেন্টিফাই করতে পারা মানে আপনি সম্পূর্ণ ইংলিশ গ্রামারটা জানতে পারবেন। ইংলিশ গ্রামার কি? এই পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার হচ্ছে পার্টস অফ স্পিচ।
আমার কথাটা বোঝেন। যদি কেউ বলে আমি ইংলিশ গ্রামার শিখতে চাই, গ্রামার পারি না, জাস্ট পার্টস অফ স্পিচ শেখেন, আর কোনো কিছুই না। যদি তার বাইরে কোনো টপিক থাকে সেটা এই পার্টস অফ স্পিচের সাথে কানেক্টেড বা রিলেটেড, সো এর বাইরে আর কোনো কিছুই না। তো এই আইডেন্টিফিকেশনটা আপনাকে বুঝতে হবে। মনে করেন আমি আপনার টিচার, আমি এখন আপনার ক্লাস নিচ্ছি, আপনার সামনে আমি এখন টিচার, আমি একটা মানুষ। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। এই যে আমি একটা মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। এই চেঞ্জিংটা আমাদেরকে বুঝতে হবে। এই দেখেন, আমি গত ক্লাসে বলছিলাম জেরান ইনফিনিটিভ পার্টিসিপলের কথা, কারো আপনাদের মনে আছে কিনা, যে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের। যেমন মনে করেন ওয়াক, এই ওয়াক মানে কি? হাঁটা। এখন আমি যদি বলি এইভাবে যে হি ইজ, কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। তাহলে ওয়াকিংটা এখানে ভার্ব হিসাবে বসছে, অ্যাকশন দিচ্ছে, কাজ করছে, তাই না? সে রাস্তায় হাঁটছে। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, EXERCISE, এর বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। কি বললাম বলেন তো? হাঁটা একটি ভালো ব্যায়াম, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। এইখানে ওয়াকিংটা সাবজেক্টের স্থানে আছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ স্থির অবস্থায় আছে, একা বসতেছে। এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এখানে ইজটা ভার্ব, ইজ ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, বি ভার্বের একটা সেন্টেন্স। এই ওয়াকিংটাকে বলা হচ্ছে জেরান্ড, বা পার্টস অফ স্পিচ হিসেবে এটাকে বলা হচ্ছে নাউন। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, বোঝার চেষ্টা করেন, আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম ওয়াকিং অন দা রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আমি একটি ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এইখানে যে ওয়াকিং শব্দটি আমি লিখছি, এই শব্দটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই বয়কে মডিফাই করছে, যে ছেলেটা কি অবস্থায় ছিল, হাঁটন্ত অবস্থায়, হাঁটতে দেখেছিলাম। এই ওয়াকিংটা অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ। একই ওয়ার্ড, একই স্পেলিং, তিনটা বাক্যে তিনটা পজিশনে বসার কারণে তিনটা বাক্যের অর্থ তিন ধরনের। মানে এই যে ওয়াক মানে যে হাঁটা, হাঁটা কথাটা তিন ভাবে অর্থ দিচ্ছে, যে সে রাস্তায় হাঁটছে, হাঁটা একটি ভালো ব্যায়াম, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। এই লাস্টের সেন্টেন্সটা, এটা দেখলে অনেকে মনে করতে পারে কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না। এর আগে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি আছে না? নেই। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এইটা হচ্ছে মেইন ভার্ব, সি এর পাস্ট ফর্ম। এই ওয়াকিংটা কোনো ভার্বই না, নন ফাইনাইট ভার্ব, চেহারা ভার্বের মতো, বাট অ্যাকচুয়ালি এটা কোনো ভার্ব হিসাবে কাজ করছে না, এটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাজ করছে। তো এই যে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন, এটা যদি আপনি করতে না পারেন, এরকম একটা ওয়ার্ড বিভিন্ন পজিশনে বসার কারণে তার যে অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে, তার যে মিনিং এর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে আপনি বুঝতে পারবেন? এটাকে আপনি অনুধাবন করতে পারবেন? একটা প্যারাগ্রাফ, একটা গল্প আপনি রিডিং পড়ে তার অর্থ বের করতে পারবেন? কখনোই পারবেন না। আমরা নিজেরাও জানি না যে এই জায়গার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে দুর্বল। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন। আমি আবারও বলছি, এটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে। আমি যাদেরকে শেখাই, এই ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে শেখানোর চেষ্টা করি, ভাষাটা আসলে কি, ফাউন্ডেশনটা কি। কারণ এইখান থেকে যদি আপনি শিখতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটিকে আপনি ধরে রাখতে পারবেন আপনার অ্যাসেট বা সম্পদ হিসাবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। বাট আমি যদি ওই গতানুগতিক ভাবে বলি, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন, আপনি আপনার মতো প্র্যাকটিস করে গেলেন, বাসে বসে এই ইংলিশ বলতে হয়, ট্রেনে বসে এই ইংলিশ বলতে হয়, কিচেনে এই সেন্টেন্স গুলো ব্যবহার করুন, ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন। এগুলো জাস্ট এক্সাজারেট করা, রংচটা বিজ্ঞাপন ছাড়া আর কিছুই না। বাট ভাষা শিখতে গেলে ধৈর্য রাখতে হবে, লং টাইম ধরে ক্লাসগুলো দেখতে হবে, এবং ল্যাঙ্গুয়েজের অরিজিন থেকে শিখতে হবে, যে আমি কেন পারি না, কোথায় আমার দুর্বলতা, কোথায় সমস্যা, এই ভাষার ফাউন্ডেশন বা ভিত্তিটা কি, এই পার্টস অফ স্পিচ। মনে রাখেন, শিখতে পারেন বা না পারেন, জেনে যান, একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত এই ক্লাসটা করেন, অনেক কিছু নিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এরপর আমি আরেকটু সামনের দিকে আসা, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ডিটেলসে ডিসক্রাইব করতে গেলে অনেক সময় চলে যাবে। তো আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট গুলো বলছি, এবং কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলকে আমি আইডেন্টিফাই করে দেখাচ্ছি। তারপর আমরা আদার্স পার্ট গুলোতে যাব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমাদের আসতে হবে। তো দেখেন, নেক্সট ওয়ান, ইংলিশের টোটাল পার্টস অফ স্পিচ 8 প্রকার, আপনারা প্রত্যেকেই জানেন, যেটা আমি বললাম। সেগুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ বিষয়টা কি,
আমি যখন একটা সেন্টেন্স বা বাক্য লিখবো, সেই বাক্যে যে শব্দগুলো থাকবে প্রতিটা শব্দেরই একটা নাম হবে, প্রত্যেকটা শব্দেরই একটা নাম হবে। সেই নামগুলো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখন আমি একটা কথা আপনাদের বলি যেটা সহজ করে দেই। দেখেন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেইন পার্টস অফ স্পিচ হচ্ছে 3টা। জিস্ট, যেটা না হলে মিনিমাম একটা সেন্টেন্স তৈরি করা যায় না, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। বলেন তো আমি কি বললাম? নাউন, প্রোনাউন এবং ভার্ব হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট 3টা পার্টস অফ স্পিচ। বাকি যেগুলো আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে বাড়তি অংশ, বাইরের পার্ট। এগুলো এই নাউন, প্রোনাউন আর ভার্বকে নিয়ে কাজ করে, এদেরকে মডিফাই করে, এদেরকে বাড়িয়ে বলে, এদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, এদেরকে রংচং করে। মেইন পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। মনে করেন আমি যদি একটা সেন্টেন্স লিখি, শি, এটা কি একটা প্রোনাউন, ইজ গার্ল, এর বাংলা অর্থ হচ্ছে সে হয় মেয়ে। শি ইজ গার্ল, GIRL, সে হয় মেয়ে। একটা প্রোনাউন আছে, তারপর ভার্ব আছে, তারপর একটা নাউন আছে। এবার আমি যদি বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এই এ শব্দটাকে, এ এন দিকে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল বলে কোনো কিছু নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ, নাউনের সংখ্যা বোঝাচ্ছে, হ্যাঁ, যে সে একটা মেয়ে। এবার আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। এই বিউটিফুল যদি আমি নাও ইউজ করতাম, আমার বাক্যের কিন্তু অর্থ থাকতো। বাট আপনি যদি শি বাদ দেন, তাহলে কি বাক্যের অর্থ থাকবে? আপনি যদি ইজ বাদ দেন, বাক্যের অর্থ থাকবে? ভেবে দেখেন তো। গার্ল বাদ দেন, বাক্যের অর্থ থাকবে? থাকবে না। বাট বিউটিফুল বাদ দেন, বাক্যের অর্থ থাকবে। তাহলে শি ইজ আ বিউটিফুল গার্ল। আবার আমি যদি বলি শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আর বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ, ওই নাউনকে মডিফাই করে, গার্লকে মডিফাই করে। সো ভেরি, এ এবং বিউটিফুল, এই 3টা ওয়ার্ড হচ্ছে বাড়তি অংশ। এদেরকে ইউজ করলে সেন্টেন্সটা একটু বড় হলো, সেন্টেন্সের ভিতর ইনফরমেশন গেল, সেন্টেন্সটা দেখতে সুন্দর হলো। বাট এদেরকে যদি আমি ব্যবহার নাও করি, বাক্যের কিন্তু অর্থ থাকবে। বাট শি বাদ দিলে বাক্যের অর্থ থাকবে, ইজ বাদ দিলে বাক্যের, ভার্ব ছাড়া বাক্যের অর্থ হয়? হয় না। এই জন্য বলছি একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর মেইন পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বাড়তি অংশ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলা, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। নাউন প্রোনাউন কোথায় থাকে জানেন? বাক্যের একদম শুরুতে, সাবজেক্টের অংশে বা ভার্বের পর অবজেক্টের অংশে, ঠিক তার আগে, তার ঘাড়ের উপর মূলত অ্যাডজেক্টিভটা বসে থাকে। অ্যাডভার্বের কাজ হচ্ছে মূলত ভার্বকে মডিফাই করা, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, ভার্বকে বাড়িয়ে বলা। প্রেপোজিশনও নাউন বা প্রোনাউনের আগে বসে। কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স, ক্লজ বা ফ্রেজকে কানেক্ট করে বা জোড়া লাগায়। ইন্টারজেকশন এটা বাইরের একটা পার্ট। মানে কেমন? এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আপনারা দেখছেন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ইন্টারজেকশন বাদে বাকি যে 7টি আছে, এই 7টি কোনো না কোনো ভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড বা রিলেটেড। বাট ওই ইন্টারজেকশন মূলত কি, একটা এক্সক্লামেশন সিম্বল থাকে, আবেগ, অনুভূতি, এগুলো বোঝাতে ব্যবহৃত হয়, আপনারা জানেন, আমি দেখাচ্ছি সেটা। বাট আগে একটু বোঝেন এই পার্টস অফ স্পিচ গুলো মূলত কি। এগুলো হচ্ছে একটি সেন্টেন্স বা বাক্যে ওয়ার্ডের ফাংশন। অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্যে ওয়ার্ড মানে শব্দগুলো কিভাবে অর্গানাইজড হয়, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডকে মডিফাই করে, এই বিষয়টা হচ্ছে বোঝাটাই হচ্ছে মূলত এই পার্টস অফ স্পিচের ফাংশন। আর এইটা যে বুঝতে পারে, সে সহজে স্পিকিং করতে পারে, সে ক্রিয়েটিভ ওয়েতে রাইটিং করতে পারে, সে সহজে যে কোনো প্যাসেজ রিডিং করে তার অর্থ বের করে নিয়ে আসতে পারে। দ্যাট ইজ দ্য থিংস। ওকে, সো এরপর দেখে আমি আরেকটু সামনের দিকে আসি। প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডেফিনেশনটা নিয়ে যদি একটু কথা বলি, জাস্ট আমরা ইন্ট্রোডাক্টরি পার্টটা দেখাবো, এরপর আমি আপনাদের ওই যেটার কথা বললাম আইডেন্টিফিকেশনটা দেখাবো। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। আই মিন পৃথিবীতে যত শব্দ আছে, অ্যাজ এ ওয়ার্ড প্রত্যেকটা শব্দই নাউন। প্রত্যেকটা ওয়ার্ডই নাউন। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, গুণের নাম হতে পারে, ইভেন কোনো কাজের নাম হলেও সেটাও নাউন। তাহলে আপনি বলতে পারেন সব যদি নাউন হয় তাহলে অন্যগুলো কিভাবে হবে? অন্য পার্টস অফ স্পিচ গুলো সেন্টেন্স বা বাক্যে তার অবস্থানের উপর ডিপেন্ড করে হবে। মনে করেন আমি বলছি টক, টক মানে কথা বলা,
আমি বলছি আই হ্যাভ আ টক উইথ হিম, ওই টকটা নাউন, কিন্তু ওই টক যদি কোনো অ্যাকশন দেয়, কোনো কাজ করা বোঝায়, সাবজেক্টের পরে বসে, তাহলেই ওটা ভার্ব হবে। যেমন আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, আই এম টকিং, আমি কথা বলছি, এইখানে টকিংটা কিন্তু ভার্ব বা টকটা ভার্ব। তার মানে কি, অ্যাজ এ ওয়ার্ড পৃথিবীর সমস্ত ওয়ার্ডই নাউন, বাট যখন বাক্যে ব্যবহৃত হচ্ছে, সেই ওয়ার্ডটা বাক্যে কোন স্থানে বসছে সেইটার উপর ডিপেন্ড করে পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করা হয়। আপনাকে আমি পার্টস অফ স্পিচ শিখতে বলছি, তার মানে এই না যে আপনি এগুলো মুখস্থ করতে পারবেন, যে নির্দিষ্ট করে দেওয়া আছে এই শব্দগুলোই নাউন, এই শব্দগুলোই ভার্ব, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, এরকম না। যেমন এখানে দেখেন এই যে অনেস্টি বা কাইন্ডনেস, এই শব্দগুলো দেখলে অনেকে মনে করবে অ্যাডজেক্টিভ, বাট না, অ্যাজ এ ওয়ার্ড এগুলো নাউন। অ্যাডজেক্টিভ তখনই হতে পারে যখন এটা অন্য কোনো নাউনকে মডিফাই করবে। ঠিক আছে? তাহলে রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস, দোজ আর দ্য এক্সাম্পল অফ নাউন। এরপর আসি প্রোনাউন। প্রোনাউন কি? নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। আর প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট। মানে প্রোনাউন মানে সর্বনাম, যেটা নামের পরিবর্তে বসে। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, দোজ আর দ্য প্রোনাউন। এই প্রোনাউনটা কিভাবে আসে জানেন? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো ইংরেজদের থেকে আসে, তাই না? ব্রিটিশদের থেকে আসে। তো ব্রিটিশরা বা ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে কি? দ্বিরুক্তি। মানে আমরা বাংলায় দেখবেন অনেক সময় এই ধরনের কথা বলি, সে নাচতে নাচতে স্কুলে যায়। আমি যদি বলি এটা ইংলিশে করেন তো, হি গোজ টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং, আপনি যদি এরকম বলেন বাক্যটা ভুল হবে। এই ড্যান্সিং দুইবার ইংলিশে ব্যবহার করা যায় না, বাংলায় যায়। সে গান গাইতে গাইতে ভাত খায়, এই যে গাইতে গাইতে, এটা যখন আপনি ইংলিশে করবেন এটা দুইবার বলতে পারবেন না, এটাকে বলে রিডান্ডেন্সি বা দ্বিরুক্তির ব্যবহার। ঠিক আছে? তো ব্রিটিশ বা ইংরেজরা এই রিডান্ডেন্সি পছন্দ করে না। যখন একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আপনি কথা বলবেন, তখন প্রতিটা সেন্টেন্সের শুরুতে নাউনের ব্যবহার অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি কাজ করে। হ্যাঁ, এই রিডান্ডেন্সির প্রবলেমটা দূর করার জন্য নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন। মানে প্রোনাউন ব্যবহার করলে একটি সেন্টেন্স বা বাক্য দেখতে, বলতে বা লিখতে সুন্দর লাগে। ফর এক্সাম্পল, রহিম ইজ আ গুড বয়, রহিম গোস টু স্কুল রেগুলারলি, রহিম রিডস ইন ক্লাস 10। এই যে প্রতিটা বাক্যে রহিম আমি বলছি, রহিম না বলে শুরুর সেন্টেন্সটিতে রহিম রেখে বাকিগুলোতে তার পরিবর্তে যদি আমি এই হি এর ব্যবহার করি, আমার সেটাই প্রোনাউন। আর এটা ব্যবহার করলে কি হচ্ছে? রিডান্ডেন্সির প্রবলেমটা আমার মূলত দূর হচ্ছে। সো দ্যাট ইজ দ্য থিংস। এটার উপর ডিটেলস ক্লাস আছে, আমি পরবর্তীতে দেখাবো। এরপর আসি অ্যাডজেক্টিভ। ওই অ্যাডজেক্টিভের কথা তো আমি বললাম, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। মানে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। ঠিক আছে? যেমন দেখেন, দিস ইজ আ নাইস পেন, এটা একটা সুন্দর কলম। পেনকে মডিফাই করছে নাইস শব্দটি। শি ইজ আ বিউটিফুল লেডি, লেডিকে মডিফাই করছে বিউটিফুল শব্দটি। নাউন বা প্রোনাউন বাক্যের একদম শুরুতে থাকে সাবজেক্টের স্থানে, বা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে, ঠিক তার আগে, মানে এই যে পেন বা লেডি, তার ঘাড়ের উপর মূলত অ্যাডজেক্টিভ গুলো বসে থাকে। নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে অ্যাডজেক্টিভ বসে থাকে। এবার আসি ভার্ব। ভার্ব কি? দেখেন, ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। যারা আমার ফার্স্ট ক্লাস অ্যাটেন্ড করেছিলেন তাদেরকে আমি বলছিলাম যে ভার্বের গুরুত্ব কতটা বেশি। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। আমি আপনাদের এটাও বলেছিলাম, যারা মূলত ইংলিশ ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন যে আমার ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, তাই আমি ইংলিশ পারি না বা ইংলিশে কথা বলতে পারছি না, ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়বেন, ভার্বের অর্থ পড়বেন, ভার্বের ফর্ম পড়বেন। ইভেন আমি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভার্বের একটা পিডিএফ ফাইলও দিয়েছি। ইভেন আমার ওই পিডিএফটা এমন ভাবে অর্গানাইজ করা, ডেকোরেট করা, কিভাবে বলেন তো? মনে করেন সেখানে 100 ভার্ব আছে, ওই 100 ভার্বের ভিতর 10টি করে ভার্ব দিয়ে এক একটা গল্প তৈরি করা, 10টি করে ভার্ব সিলেক্ট করে এক একটা গল্প তৈরি করা। মানে ওই ভার্ব গুলোকে যদি আপনি প্র্যাকটিক্যাল সেন্টেন্স বা স্টোরির মাধ্যমে, গল্পের মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটা ধরে রাখতে সুবিধা হবে, ওয়ার্ড গুলো মেমোরাইজ করতে সুবিধা হবে। সেটার একটা পিডিএফ আমি আপনাদের এই ফ্রি ক্লাসের গ্রুপগুলোতেই দিয়েছিলাম, দেখি আমি পারলে আবার ফরওয়ার্ড করব। সো এরপর দেখেন আমি কি বলছি, ভার্ব হলো একটি সেন্টেন্সের অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। এজন্য ভার্বকে দ্য হার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্স এর প্রাণ বলা হয়। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা দেখা করার জন্য। দে গো টু মার্কেট, তারা বাজারে যায়। মনে রাখবেন, প্রতিটা সেন্টেন্স বা বাক্যে
সাবজেক্টের পরেই মূলত মেইন ভার্বটি বসে। সাবজেক্টের পরেই মূলত মেইন ভার্বটি বসে। একটি বাক্যে সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব বসে, সেটি আসলে ভার্ব না। যেমন দেখেন 3 নম্বর বাক্যে লেখা আছে হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি। এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে স্যাট, একটা হচ্ছে মিট। এই বাক্যে যে মিট শব্দটি আছে না, এটা দেখা যাচ্ছে ভার্ব, বাট আসলে এটা একটা নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। টু মিট, দেখা করতে, এটাকে বলে ইনফিনিটিভ। এই ভার্বের অনেক ফাংশন আছে, ভার্বের উপর আমার কাছে ডিটেইলস একটা ক্লাস আছে। যদি কেউ ভার্বের উপর সম্পূর্ণ ক্লাসটা করে, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30% ক্লিয়ার হয়ে যায়। আমি যদি একদমই একটু বলি, আপনারা শুনে রাখেন, এগুলোর নাম আপনারা শুনছেন, বাট প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানি না আমরা। এটা না জানার কারণে আমাদের সবকিছুতে অস্পষ্টতা থেকে যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহারে আমরা ভুল করি। আমি একদম একটু বলি, দেখেন ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব আবার 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির আরেকটা প্রকার আছে সেমি মডাল অক্সিলারি। এছাড়াও কিছু ভার্ব আছে কজেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, কোয়াসিফেসিভ ভার্ব, লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব। এই যে নামগুলো আমি বলছি না, এই নামগুলো আপনারা শুনছেন, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা যদি আপনি বুঝতে পারেন, আইডেন্টিফাই যদি আপনি করতে পারেন, তাহলেই আপনার এই জায়গাটা একদম ক্লিয়ার হয়। তো এটা করতে হয়, আমি আপনাদের দেখাবো এগুলোর উপর ডিটেলস। ফাংশনটা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ সাবজেক্ট নাও থাকতে পারে, বাট ভার্ব ছাড়া কখনো ইংলিশে কোনো সেন্টেন্স হয় না, ভার্ব অবশ্যই থাকবে। এরপর দেখেন অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাড প্লাস ভার্ব, যে ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচ বা ফ্রেজ বা সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে, তাকে অ্যাডভার্ব বলে। মানে অ্যাডভার্ব কখনো নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশনকে মডিফাই করে না। যেটা করে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, নাউন প্রোনাউনকে বাড়িয়ে বলা। অ্যাডভার্বের কাজ হচ্ছে আমি এই যা যা পড়তেছি, আপনারা এখানে যা যা দেখছেন, এগুলোর সব কিছুরই প্র্যাকটিক্যাল ব্যবহার কিন্তু আমি দেখাই দিব। তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট যারা শিখতে চান, যদি শেখার ইচ্ছা থাকে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকেন, এতটুকু অনুরোধ করব। অনেক কিছু নিয়ে যেতে পারবেন আপনি, যেটা কোনো পেইড ক্লাস থেকেও আপনি পাবেন না। অনেক কিছু নিয়ে যেতে পারবেন, জাস্ট একটু সময় দেন, একটু ওয়েট করেন, আগে ফাংশন গুলো পড়ে যায়, তারপর আমি প্র্যাকটিক্যালি লিখে দেখাচ্ছি, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই দেবো। তো দেখেন তাহলে অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব কখনো নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশনকে মডিফাই করে না। অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, মেইনলি ভার্বকে বাড়িয়ে বলে। কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে, কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। আর মেইনলি অ্যাডভার্বটা বসে থাকে ভার্বের জন্য, ভার্বকে বাড়িয়ে বলার জন্য। যেমন দেখেন, প্যান্থার ক্যান রান ফাস্ট। প্যান্থার মানে চিতাবাঘ, ক্যান এটা একটা মডাল ভার্ব, রান এটা মেইন ভার্ব, মানে চিতাবাঘ দৌড়াতে পারে। এবার কেমন দৌড়ায়, দৌড়ানোর ধরনটা কেমন? ফাস্ট, দ্রুত দৌড়ায়। ফাস্ট, দ্রুত দৌড়ায়। রান, ফাস্ট, মানে দৌড়ানোর ধরনটা কেমন, তার মানে মডিফাইটা কাকে করছে? ভার্বকে। সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। সুষমা এটা একটা নাউন, গার্ল এটাও একটা নাউন, বিউটিফুল শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ, ওই গার্লকে মডিফাই করে। যে সুষমা মেয়ে, সে সুন্দরী মেয়ে, সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে, সুন্দরী, খুব সুন্দরী। ওই ভেরিটা মূলত এখানে অ্যাডভার্ব, ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, বিউটিফুল কে মডিফাই করছে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। ফ্যানটা আমাদের মাথার উপর ঘুরছে। এই ওভার শব্দটি একটি প্রেপোজিশন, এই ওভারকে মডিফাই করছে এক্স্যাক্টলি শব্দটা। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে, একদমই মাথার উপর দিয়ে ঘুরছে। এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। আমি এই অ্যাডভার্ব নিয়ে অনেক কিছু বলবো, এটা খুবই পাওয়ারফুল একটা পার্টস অফ স্পিচ। একটু সময় দিন, আমি বলছি, দেখাচ্ছি। শেষ করি আগে, এরপর আসি প্রেপোজিশন। প্রেপোজিশনটা কি? দেখেন কি বলছে, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি ভাবে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। যেমন দেখেন, পুট দ্য বক্স অন দ্য টেবল, আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। আমার 7th ফ্রি লাইভ ক্লাসে
এই প্রেপোজিশনের উপর একটি ডিটেলস ক্লাস আছে, প্রত্যেকে জয়েন করবেন, আপনারা শিখতে পারবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনি যেখান থেকে ইংলিশ শেখেন না কেন, যেটাই শেখেন না কেন, আপনি রাইটিং করতে যান আর স্পিকিং করতে যান, প্রত্যেকটা সেন্টেন্সে মোস্ট অফ দ্য টাইম কমনলি প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। আর এটির সঠিক ব্যবহার যদি কেউ না জানে, তাহলে সে ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কনফিডেন্ট পায় না, কখনোই কনফিডেন্ট আসে না। আপনারা অনেকেই আছেন যারা ইংলিশে সেন্টেন্স লেখার বা বলার চেষ্টা করেন, বাট প্রেপোজিশনে ইউজ করতে পারেন না। এটা করা শিখতে হবে। কি বলছে দেখেন, এটা বাক্যের অলংকার। মনে করেন একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে সুন্দর লাগে। একটা মেয়েকে যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করতে যাওয়া নতুন বউকে সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটি সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে ডেকোরেট করে, গর্জিয়াস করে, অলংকৃত করে। সেটা আপনাকে শিখতে হবে। এরপর আসি কনজাংশন। কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। দুইটি শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স অথবা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে কনজাংশন বলে। এটা মূলত রাইটিং এ লাগে, আমি এগুলো দেখাবো আপনাদের। And or but though although, those are the example of conjunction. They are cheerful but broad-minded. She is happy but frustrated. I will go if you come. ইন্টারজেকশনটা কি? আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আলাস, ফাই, ব্রাভো, হাস, ফু, হ্যালো। এগুলো তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয় নামে পরিচিত। আমরা যদি একটু দেখি, alas he's no more, হাই সে আর নেই, ফাই আর ফু ইউ আর সো ব্যাড, সি তুমি এত খারাপ, ব্রাভো ইউ আর ডুইং ওয়েল, সাবাস তুমি খুব ভালো করছো, হাস সামওয়ান ইজ কামিং। ওকে, সো এইভাবে আর কি এটা হয়, এটা দেখলেই চেনা যায়। মানে এই পার্টস অফ স্পিচ গুলোকে আমি আবারও বলছি, এগুলো হচ্ছে ওয়ার্ডের ফাংশন। একটা ওয়ার্ড কিভাবে একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হচ্ছে, একটা ওয়ার্ড কিভাবে অন্য একটা ওয়ার্ডের সাথে কানেক্ট হচ্ছে। কিন্তু এই প্রেপোজিশন হচ্ছে, ইন্টারজেকশন হচ্ছে অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো থেকে সম্পূর্ণ আলাদা। মানে এটা অন্যান্য ওয়ার্ড গুলোর সাথে এভাবে কানেক্টেড হয় না। যেমন নাউনের সাথে অ্যাডজেক্টিভ কানেক্টেড হচ্ছে, ভার্বের সাথে অ্যাডভার্ব কানেক্টেড হচ্ছে, কিন্তু এই এই ইন্টারজেকশন গুলো জাস্ট আলাদা কিছু ওয়ার্ড, এরকম এক্সক্লামেশন সিম্বল থাকে, দেখলেই চেনা যায়। দ্যাটস ইট। এখন আমি যদি একটু আপনাদের আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলি, আপনারা জাস্ট এই জায়গাটাতে একটু ফোকাস দেন। এখানে কয়েকটা সেন্টেন্স আছে, আমি দ্রুত এগুলো বলে আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। আর খুব বেশি সময় আমি এখানে নিব না, জাস্ট একটু সময় দেন, এটা শেষ করে আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। প্র্যাকটিক্যালি কিভাবে রাইটিংটা ডেভেলপ করবেন আমি দেখাবো আপনাদের। এখানে দেখেন, আমরা আইডেন্টিফাই করব, এগুলো বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের সেন্টেন্স গুলো আসে। হ্যাঁ, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। তাহলে আইটা কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। হ্যাভ ভার্ব। মনে রাখবেন প্রতিটা বাক্যের সাবজেক্টের পরেই মেইন ভার্বটা থাকে। এ শব্দটি কি? অ্যাজেক্টিভ। পার্টস অফ স্পিচ হিসেবে এটা অ্যাজেক্টিভ, কোনো আর্টিকেল না কিন্তু। পেন শব্দটি কি? নাউন। আই গো হোম, আইটা প্রোনাউন, গোটা ভার্ব। বলতে পারবেন হোমটা কোন পার্টস অফ স্পিচ? অনেকেই বলবেন যে হোমটা হচ্ছে নাউন, বাট এই হোমটা একটা অ্যাডভার্ব। অনেকে এটা জানে না, অনেকে এটা ভুল করে। কেন অ্যাডভার্ব জানেন? আমি বাড়ি যাই, কোথায় যাই? বাড়ি। কোনো সেন্টেন্সের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই হোমটা এখানে অ্যাডভার্ব। বাট 3 নম্বর বাক্যটা একটু দেখেন, আই গো টু হাউস। এখানে হাউস আছে, আর 2 নম্বর বাক্যে হোম আছে। কিন্তু একটা পার্থক্য দেখেন, 3 নম্বর বাক্যে একটা টু আছে, হাউসের আগে প্রেপোজিশন আছে। মূলত কোন দিকে যাওয়ার ক্ষেত্রে গো ভার্বের পর টু প্রেপোজিশনটি বসে, এটা প্রেপোজিশনের নিয়ম। যেমন সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য স্কুল। অর্থাৎ কোন একটা দিকে সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। কোন একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশনটি বসে। হাউজের আগে টু বসছে, কিন্তু হোমের আগে টু বসেনি কেন জানেন? এই হোমটা হচ্ছে রিয়েল অ্যাডভার্ব, খাঁটি অ্যাডভার্ব। পৃথিবীতে 4টা ওয়ার্ড আছে, যে 4টা ওয়ার্ডের আগে এবং গো এর পরে কখনো টু বসে না, এবং এগুলো জন্মগতভাবে অ্যাডভার্ব। সেটি হচ্ছে হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড। অ্যাব্রোড মানে বিদেশ, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, হোম। দেখেন, হোম এর আগে টু নেই, বাট হাউজের আগে টু আছে। এর রিজনটা কি? হোম আর হাউজের ভিতর পার্থক্য কি জানেন? হাউস মানে একটা বাড়িকে বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো বাড়ি, কোন একটা বিল্ডিং।
অর্থাৎ এটা কিন্তু একটা বস্তুকে ইন্ডিকেট করে। এই হাউস শব্দটি একটা নাউন, নাউনের আগে মূলত প্রেপোজিশন বসে, এই জন্য এখানে টু বসছে। কিন্তু হোম শব্দটা নির্দিষ্ট কোনো বাড়ি, কোনো বস্তুকে ইন্ডিকেট করে না। হোম আর হাউসের পার্থক্য আছে, হাউস মানে বাড়ি, কিন্তু হোম মানে কিন্তু বাড়ি না। হোম মানে থাকার জায়গা, প্লেস। সেটা যে কোনো জায়গা হতে পারে। আমরা জানি যে হোম মানে বাড়ি, বাট না, বলে না যে ইফ ইউ রিড নিউজ পেপার ইউ উইল গেট ইনফরমেশন অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। হোম অ্যান্ড অ্যাব্রোড মানে কি? দেশ এবং বিদেশ, দেশ এবং বিদেশের তথ্য তুমি পাবে। তার মানে হোম মানে দেশ। হোম বলতে যে কোনো একটা প্লেসকে বোঝায়, সেটা নৌকার নিচে ছাউনি হতে পারে, সেটা পাহাড়ের গুহা হতে পারে। any kinds of place can be home, but any kinds of place cannot be house. ওকে, হাউস মানে জাস্ট একটা বস্তু, একটা বিল্ডিং, একটা বাড়ি, যেটা দেখা যায়, যেটা বোঝা যায়। বাট হোম বলতে নির্দিষ্ট কোনো বিল্ডিং বা বাড়িকে বোঝায় না, জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করা হয়, একটা থাকার জায়গাকে ইন্ডিকেট করা হয়। এই জন্য হোম, হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড, এই চারটা শব্দের আগে এবং গো এর পরে কখনো টু প্রেপোজিশন বসে না, এবং এগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব, এগুলো হচ্ছে রিয়েল অ্যাডভার্ব। এটা আপনারা মনে রাখবেন। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। দেখেন ওয়াটার শব্দটি এখানে নাউন, সাম শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অ্যাজেক্টিভ। কিন্তু কেন? ওয়াটারকে মডিফাই করছে, যে শব্দ নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। বাট 5 নম্বর বাক্যটি দেখেন, বলছে ওয়াটার দ্য গার্ডেন। এই বাক্যে ওয়াটার শব্দটি কি জানেন? এটি একটি ভার্ব, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্টটা উজ্জ আছে। এই বাক্যের বাংলা অর্থটা এরকম: বাগানে পানি দাও। অনেকে বলতে পারে বাগানে পানি বা বাগানে পানি দেওয়া, যদি সে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারে। এজন্যই আমি বলি যে এটার গুরুত্ব কতটা। একই ওয়ার্ড, একই স্পেলিং, 4 নম্বর বাক্যে একটা পজিশনে বসে এক ধরনের অর্থ দিচ্ছে, 5 নম্বর বাক্যে আরেকটা পজিশনে বসে আরেক ধরনের অর্থ দিচ্ছে। ওয়াটার দ্য গার্ডেন এর মানে হচ্ছে বাগানে পানি দাও, এই ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া, তাহলে পানি দাও, পানি দাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করা বোঝাচ্ছে। হেয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল। এই মাই শব্দটা কি কেউ বলতে পারেন? অনেকে বলবে প্রোনাউন, বাট এটা কোনো প্রোনাউন, এটা অ্যাজেক্টিভ, এটাকে বলে পজিটিভ অ্যাজেক্টিভ। ওই স্কুলকে মডিফাই করছে, যে আমার স্কুল। হি ইজ এ স্কুল বয়, সে একজন স্কুলে পড়ুয়া বালক। এখানে স্কুল শব্দটা একটা অ্যাজেক্টিভ। 6 নম্বর বাক্যে স্কুল শব্দটা কিন্তু নাউন ছিল, বাট 7 নম্বর বাক্যে বয়টা নাউন, স্কুলটা অ্যাজেক্টিভ। সে একজন স্কুলে পড়ুয়া বালক। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। এখানে টক মানে কথা বলা, বাট আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এই টক মানে হচ্ছে, এটা একটা নাউন, জাস্ট স্থির একটা অবস্থা প্রকাশ করছে, কথা আছে, জাস্ট কথা। আর 8 নম্বর বাক্যে টক হচ্ছে কথা বলা, অ্যাকশন দিচ্ছে, সাবজেক্টের পরে বসছে। 10 নম্বর বাক্যে দেখেন, আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। এটা টিভি শো, সিনেমা শো, যে কোনো কিছু শো হতে পারে। এই শোটা একটা নাউন। বাট 11 নম্বর বাক্যে একই স্পেলিং, শো মি ইওর আইডি কার্ড। এই শো মানে দেখানো, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও, এটা ভার্ব। হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এখানে ইন শব্দটি প্রেপোজিশন। বাট 13 নম্বর বাক্যে দেখেন, কাম ইন মানে কি? ভিতরে আসো। এই ইনটা কোনো প্রেপোজিশন না। আমরা অনেকে এটা মুখস্থ করি, অ্যাট, ইন, অন, টু, এই শব্দগুলো থাকলে সেটা প্রেপোজিশন, বাট না। প্রেপোজিশনের ডেফিনেশন কি? যে শব্দ নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, পূর্বে মানে কি? আগে, সেটাই প্রেপোজিশন। যেমন চিটাগাং, এটা একটা নাউন, একটা জায়গার নাম, এর আগে ইন বসছে। 12 নম্বর বাক্যের ইনটা প্রেপোজিশন। বাট 13 নম্বর বাক্যে ইনের পরে কোনো ওয়ার্ড আছে? ইন অন্য কোনো ওয়ার্ডের আগে বসছে, অন্য কোনো নাউনের আগে বসছে না। কোথায় আসো? ওয়ার, ভিতরে আসো। এই কামটা হচ্ছে অ্যাডভার্ব, এই আহ, কামটা হচ্ছে ভার্ব, ইন হচ্ছে অ্যাডভার্ব। এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট নেই। ইন কি? প্রেপোজিশন না, অ্যাডভার্ব। সেইগুলো আমাদের বুঝতে হবে। কেন অ্যাডভার্ব? কারণ ইন শব্দটির পরে ফুল স্টপ, এই ইন শব্দটি অন্য কোনো নাউন বা প্রোনাউনের আগে বসেনি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন নিয়ে প্রবলেম আছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করবেন, এই ক্লাসটি ভালোভাবে দেখে যান, ক্লিয়ার হয়ে যাবে একদম। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না পছন্দ করি। ক্রাইং দেখতে ভার্বের মতো লাগলেও এটা আসলে একটা জেরান্ড। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ স্থির অবস্থা প্রকাশ করছে। আমি কান্না অপছন্দ করি, এখানে মেইন ভার্ব হচ্ছে ডিসলাইক। আই স আ ক্রাইং বেবি, আমি একটি কান্নারত শিশুকে দেখেছিলাম। এমন একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদতেছিল। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। ক্রাইং শব্দটি একটি অ্যাডজেক্টিভ, ওই বেবিকে মডিফাই করছে। তাহলে একই ওয়ার্ড 14 নম্বর বাক্যে নাউন, 15 নম্বর বাক্যে অ্যাডজেক্টিভ। একই ওয়ার্ড 12 নম্বর বাক্যে প্রেপোজিশন, 13 নম্বর বাক্যে
অ্যাডভার্ব। একই ওয়ার্ড 10 নম্বর বাক্যে নাউন, 11 নম্বর বাক্যে ভার্ব। একই ওয়ার্ড 8 নম্বর বাক্যে ভার্ব, 9 নম্বর বাক্যে নাউন। একই ওয়ার্ড 6 নম্বর বাক্যে অ্যাজেক্টিভ, 7 নম্বর বাক্যে 6 নম্বর বাক্যে নাউন, 7 নম্বর বাক্যে অ্যাজেক্টিভ। একই ওয়ার্ড 4 নম্বর বাক্যে নাউন, 5 নম্বর বাক্যে ভার্ব। একই ওয়ার্ড 2 নম্বর বাক্যে অ্যাডভার্ব, 3 নম্বর বাক্যে নাউন। দেখছেন? সো এই যে চেঞ্জটা, এটা ছোট ছোট সেন্টেন্স। আপনি যখন কোনো প্র্যাকটিক্যাল প্যাসেজ পড়বেন, প্যাসেজ গুলো আরো কমপ্লেক্স হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়, তখন আইডেন্টিফাই করাটা মুশকিল হয়ে যায়। সেই আইডেন্টিফিকেশনটা আপনাকে শিখতে হবে। তো এটা শিখতে পারলে ল্যাঙ্গুয়েজ অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। এই যতটুকু কনসেপ্ট দিলাম, জানি না আপনারা, শেখার দরকার নেই, একদিনে কেউ শিখতে পারেন না, কিন্তু গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন কিনা এটা বোঝার বিষয়। যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, এই ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ, এই ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। পার্টস অফ স্পিচ মূলত কি? ওয়ার্ডের ফাংশন, সেন্টেন্সের অর্গানাইজেশন, কিভাবে একটা সেন্টেন্স অর্গানাইজ হচ্ছে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসছে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, এই গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন কিনা, বা এটা প্র্যাকটিক্যালি কোন জায়গায় লাগে। আমি বলেই দিলাম যে আপনি এটা আইডেন্টিফাই করতে না পারলে একটা প্যাসেজ পড়ে, একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং বের করে আনতে পারবেন না। আপনি রাইটিং এ ভালো করতে পারবেন না কখনোই। সো যদি বুঝতে পারেন তো ভালো, নিজেরা এটার উপর ফোকাস করবেন, দেখবেন আরো বেশি বেশি টিউটোরিয়াল দেখবেন এটার উপর, আশা করি আপনি ডেভেলপমেন্ট পাবেন, আমি দেখাবো। তো এখন আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। বাট এতক্ষণ আমি যতটুকু কনসেপ্ট দিলাম, এটা একটু কঠিন টপিক, গ্রামাটিক্যাল পার্ট। তারপরেও আপনারা কি কোনো ধরনের কনসেপ্ট বা ধারণা পেয়েছেন, বা বুঝতে পারছেন এটার গুরুত্ব কতটা, বা ঠিক কোন জায়গায় কাজে লাগে, কেন আমাদের শিখতে হবে, কেন আমাদের জানতে হবে? একটু কি বুঝতে পারছেন যারা ক্লাসটা করছেন? এটা একটু কঠিন, একটু হার্ড, গ্রামাটিক্যাল টপিক। বাট আমি তো স্কিপ করে যেতে পারি না, স্কিপ করে গেলে কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব নয়। ঠিক আছে? এজন্য প্র্যাকটিক্যালি আমি প্রত্যেকটা বিষয় দেখানোর চেষ্টা করলাম। যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভালো, আর না বুঝতে পারলে আর কি বলবো। এখন আমি আপনাদের ওই পার্টটা দেখাবো যেটা আমি প্রত্যেকটা ব্যাচের ক্লাসে দেখিয়ে থাকি। তারপর একদম নতুন একটা টপিকের উপর আমি ক্লাস নিব, নতুন একটা জায়গায় আসবো। আমাকে আর একটু সময় দিবেন, একটু থাকার চেষ্টা করবেন আপনারা লাস্ট পর্যন্ত। আর এটা হচ্ছে আমার কোনো পিডিএফ ফাইল না, আমি লিখে লিখে দেখাবো এখন। তো যদি সম্ভব হয় আপনারা খাতা কলম নিয়ে বসেন, তাহলে আমার সাথে আপনারা লিখে লিখে প্র্যাকটিস করতে পারবেন। ইজ ইট পসিবল? প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। যারা ইংলিশে ক্রিয়েটিভ রাইটিং এ দুর্বল, যে কোনো কিছু লিখতে গেলে আপনার ব্রেইনে শব্দ আসে না, আপনার ব্রেইনে ইনফরমেশন আসে না, একটার পর আরেকটা সেন্টেন্স আপনারা অর্গানাইজ করতে পারেন না, এই ধরনের প্রবলেম গুলো যারা ফেস করেন, কিভাবে এই জায়গাটা থেকে ওভারকাম করা যায়, কিভাবে ওভারকাম করতে পারেন, আমি সেটি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, আমাদের পার্টি হচ্ছে এইভাবে একটা হেডলাইন দিবেন, হাউ, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এটা দেখানোর পর আমি আরেকটা কমপ্লিট প্র্যাকটিক্যাল জায়গায় আসবো। ঠিক আছে? হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স? কিভাবে আমরা ছোট ছোট ইংরেজি বাক্য থেকে বড় বাক্য তৈরি করতে পারি, এটা তৈরি করার অ্যাকচুয়াল ফাংশনটা কি, অ্যাকচুয়াল ওয়েটা কি, এটা করার জন্য আমাকে 5টি স্টেপ ফলো করতে হবে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, আমি প্রতিটা ক্লাসের শুরুতে এটা দেখাই, ইংলিশের যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য আমাদের একটা প্র্যাকটিক্যাল স্ট্রাকচার আছে, যেটা মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি হয়। এবং এই স্ট্রাকচারটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের কারো মনে আছে কিনা, গত ক্লাসে, গত পরশুদিন। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে প্রথমত আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। সাবজেক্টের জায়গায় আমাদের নাউন অথবা প্রোনাউনের ব্যবহার হয়। এরপরেই ভার্বের ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আমাদের এক্সটেনশনের ব্যবহার করতে হবে। দেখেন, এই যে এক্সটেনশন, এই এক্সটেনশনের জায়গাটাতে এই নাউন প্রোনাউন, এটা তো আপনারা বুঝতে পারলেন, আমি তো আজকে দেখালাম। প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা নাম আছে। সেই নামগুলো মূলত এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। তো একটা ওয়ার্ডের, একটা সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা বসে, সেই ওয়ার্ডটা হয় নাউন হয়, না হলে প্রোনাউন হয়। সেই নাউন বা প্রোনাউনের পরে, মানে একটা ওয়ার্ডের শুরুর ওয়ার্ডের পর যে ওয়ার্ডটা বসে, সেই ওয়ার্ডটা ভার্ব হয়। এরপর এক্সটেনশন,
এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার হতে পারে। এই জায়গাটাতে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। এই স্ট্রাকচারটা মেনটেন করেই ইংলিশের প্রায় 90% সেন্টেন্স তৈরি হয়। তো যাই হোক, এটা নিয়ে পরে কথা বলছি। আগে দেখাই হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। এই যে কোনো ছোট বাক্য থেকে বড় বাক্য তৈরি করার জন্য আমাকে মূলত 5টি স্টেপ ফলো করতে হবে। বোঝার চেষ্টা করেন। স্টেপ নাম্বার 1, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। প্রথমত আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। আমাদের কিসের প্রয়োজন? যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা রহিম, করিম। এইগুলোই তো একটা সাবজেক্ট হয়, তাই না? স্টেপ নাম্বার 2, যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার করতে হয়। বলেন তো কি বললাম? যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার করতে হয়। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ ক্যানট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। বাংলা বাক্যে কিন্তু ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে অলওয়েজ ভার্ব সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। তাহলে উই নিড আ ভার্ব। তাহলে ভার্ব কি? মানে জাস্ট অ্যাকশন দেওয়া, কাজ করা, যেগুলো বোঝায়। মনে করেন ইট মানে কি? খাওয়া, এটা একটা ভার্ব। রাইট মানে কি? লেখা, এটা একটা ভার্ব। ড্রাইভ মানে কি? চালানো, এটা একটা ভার্ব। ড্র মানে কি? আঁকা, এটা একটা ভার্ব। বাই মানে কি? কেনা, এটা একটা ভার্ব। ইনভাইট মানে কি? নিমন্ত্রণ করা। ইনভাইট, এটা একটা ভার্ব। স্পিক মানে কি? বলা, এটা একটা ভার্ব। হ্যাঁ, এরপর আরো আপনার যত ভার্ব আছে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3, এবার একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট আর ভার্বের পর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অবজেক্ট। এর জন্য কি করবেন জানেন? আস্ক দ্য কোশ্চেন, জাস্ট স্টেপ গুলো বোঝেন। প্রশ্ন করো টু দ্য ভার্ব, ভার্বকে, উইথ, হোয়াট, অ্যান্ড হুম, ফর গেটিং অবজেক্ট। অর্থাৎ একটা বাক্যে অবজেক্ট মূলত দুই দুই ধরনের হয়। একটা বলে ডাইরেক্ট বা বস্তুবাচক, একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। কোনো বাক্যের ভার্বকে যদি ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয় তাহলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। হোম দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। স্টেপ নাম্বার 4, এগেইন আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ। এই সেন্টেন্সটাকে আরো বড় করার জন্য এটা হচ্ছে মেইন স্টেপ। হাউ, ওয়ার, ওয়েন, অ্যান্ড ওয়াই। এরপর স্টেপ নাম্বার 5, ইটস নাথিং, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার। এই যে 5টি স্টেপ আমি লিখলাম, এই 5টি স্টেপ ফলো করে আমি আবারও বলছি, যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এবার কিভাবে সম্ভব আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। মনে করেন হি একটা সাবজেক্ট। এটা কি? একটা সাবজেক্ট না? এবার একটা ভার্ব নিব, ড্রাইভ। ড্রাইভ মানে কি? চালানো। তাহলে হি ড্রাইভস মানে কি? সে চালায়। তাহলে দুইটা স্টেপ শেষ। এবার সে কি চালায়, কাকে চালায়, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কোনো বাক্যে একটা অবজেক্টও বসতে পারে, দুটোও বসতে পারে। তো আমি যদি বলি হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, এখানেই ফুল স্টপ। আমরা সারা জীবন এতটুকু সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। এর থেকে একটা সেন্টেন্স বড় করতে পারি না, লং করতে পারি না, ইনফরমেশন অ্যাড করতে পারি না। সারা জীবন কি আমরা এতটুকুর ভিতর সীমাবদ্ধ থাকবো? আমরা কি বড় করতে পারি না? অবশ্যই পারি। আমি যদি বলি উই একটা সাবজেক্ট, প্লে, আমরা খেলি, কি খেলি? উই প্লে ফুটবল। এখানেই আমাদের সেন্টেন্স শেষ হয়ে যায়। এর কারণে প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এ আমরা দুর্বল হয়ে পড়ি। আই, আমি, ইট খাই, কি খাই? আই ইট রাইস, আমি ভাত খাই। আমরা সারা জীবন এতটুকু তৈরি করতে অভ্যস্ত, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু এখান থেকে একটা বাক্যকে আমরা বড় করতে পারি, লং করতে পারি, বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি। সেটা কিভাবে জানেন? এই 4 নাম্বার স্টেপ ফলো করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা টেকনিক। এটা আমি আগেও দেখিয়েছি। জাস্ট একটু ওয়েট করেন, এটা শেষ করে আমি একটা প্র্যাকটিক্যাল জায়গাতে আসবো, আপনাদেরকে দেখাবো। দেখেন, হি ড্রাইভস এ কার, এটা কিভাবে বড় করব? এখানে ভার্ব কোনটা? এই ড্রাইভ। এটাকে আপনি প্রশ্ন করবেন, প্রথমে হাউ দিয়ে কোশ্চেন করেন। সে যে গাড়ি চালায়, সে কিভাবে গাড়ি চালায়, তার গাড়ি চালানোর ধরনটা কেমন? হাউ দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তার বিহেভিয়ারটা কেমন, তার আচরণটা কেমন। এখন আমি যদি বলি হি ড্রাইভস আ কার ভেরি
কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়, ওয়ার ডাজ ই ড্রাইভ এ কার। এখন আমি যদি বলি সে রাস্তায় গাড়ি চালায়, কোন রাস্তায়, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, যেমন অন দা বিজি রোড, এই কথাটা বললে আরো সুন্দর শোনালো, বিজি রোড। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দা বিজি রোড। সে যে ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়, ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। ইন দা ইভিনিং, ইভিনিং এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। সে যে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, কেন গাড়ি চালায়, ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, গাড়ি চালানোর কারণটা কি, সে টাকা উপার্জনের জন্য গাড়ি চালায়। Thus I can say to earn, to আর্ন মানি, টাকা আয় করতে, টাকা উপার্জন করতে। তাহলে দেখেন একটা সিম্পল সেন্টেন্সকে কত বড় করলাম, জাস্ট WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে করে। এটা কিন্তু কোনো কমপ্লেক্স সেন্টেন্স না, কোনো কম্পাউন্ড সেন্টেন্স না, এখানে আলাদা দুইটা ভার্বও নাই, অ্যান্ড অর বাট দো অল দো হোয়েন এগুলো যুক্ত করিনি, জাস্ট একটা সিম্পল সেন্টেন্সের ভিতর ইনফরমেশন দিয়েছি। কিভাবে, WH ওয়ার্ডের ব্যবহার করে। হি ড্রাইভস এ কার, এটাই আমার প্রকৃত সেন্টেন্সটা ছিল, বাট এইখান থেকে এই মানি পর্যন্ত নিয়ে আসছি কিভাবে, WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। ভেরি কেয়ারফুলি এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য বিজি রোড এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, মানে কি, ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং করা হচ্ছে। আর টু আর্ন মানি এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। রিজন মানে হোয়াই হ্যাপেন, কেন ঘটে। এভাবে আপনারা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং করতে পারবেন। আপনারা প্যারাগ্রাফ লিখতে গেলে যারা ছোট ছোট সেন্টেন্স লিখে বসে থাকেন, সাবজেক্ট আর ভার্বটা আপনি বসান, তারপর জাস্ট প্রশ্ন করতে থাকেন WH ওয়ার্ড দিয়ে। এটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক রাইটিং এর, যে কোনো সেন্টেন্সকে আপনি বড় করতে পারবেন। প্র্যাকটিক্যালি ক্রিয়েটিভ ওয়েতে যদি ল্যাঙ্গুয়েজটা শেখা যায়, সেটা ধরে রাখা যায়, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। আমি তো গত ক্লাসে বলছিলাম, আমার কাছে কোর্স করে মাদারীপুর একজন প্রতিষ্ঠান দিয়েছে, তার ফার্স্ট ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল, মইনুল নাম। যদি কারো মাদারীপুর বাড়ি হয়ে থাকে আপনারা দেখবেন মাদারীপুর শহরে। তার সেকেন্ড ব্যাচে আমার কাছে ক্লাস করে 57 জন স্টুডেন্ট পাইছিল। আমাকে বলছিল, স্যার আপনার মেথড ফলো করে, আপনার টেকনিক ফলো করে আমি অফলাইনে একটা কোচিং দিয়েছি, এতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো আমি যাদেরকে পড়াই, আমার লেখা বইটাও সে নিয়েছে, আমি যাদেরকে পড়াই তারা নিজেরাই মাস্টার হতে পারে। বিভিন্ন জায়গায় আমার স্টুডেন্টরা প্রতিষ্ঠান দিয়েছে, সিলেটে আছে, চিটাগাঙে আছে। তো কেন আপনি পারবেন না যদি প্র্যাকটিক্যালি শেখেন। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, কিভাবে ফুটবল খেলেন, খেলার সময় আপনার আচরণটা কেমন, বিহেভিয়ারটা কেমন। এখন আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই আহ পলাইটলি ফুটবল খেলি, মানে খেলার মাঠে আমরা মারামারি করি না, আমরা ফাউল করি না। তাহলে তাহলে এই যে পলাইটলি শব্দটা, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি কোথায় ফুটবল খেলেন, অন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি, আমরা মাঠে ফুটবল খেলি। এবার আপনি যে মাঠে ফুটবল খেলেন, কখন ফুটবল খেলেন, বিকালে ফুটবল খেলেন, ইন দা আফটারনুন। আপনি যে বিকালবেলা মাঠে ফুটবল খেলেন, কেন ফুটবল খেলেন, আমার শরীরটাকে ফিট রাখার জন্য, শারীরিক ব্যায়াম করার জন্য, জাস্ট আই ক্যান সে টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করার জন্য। সো তাহলে এই ফুটবল পর্যন্তই আমাদের বাক্য ছিল, আমরা সারা জীবন এতটুকু প্র্যাকটিস করতে অভ্যস্ত, এর থেকে বড় করতে পারি না। তো কিভাবে সেটা করতে পারি, জাস্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। ভেরি পলাইটলিটা কি, অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য ফিল্ডটা কি, অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য আফটারনুনটা কি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ এটা কি, অ্যাডভার্ব অফ রিজন। আপনারা একবার এগুলোর ব্যবহার করা শেখেন, নিজেরা সেন্টেন্স তৈরি করেন, দেখবেন আপনি পারবেন। কেন পারবেন না, অনেকেই বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি, পার্থক্য এটাই, ফ্রি ক্লাসটা এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি আপনাদের দেখাচ্ছি, মিউট রেখে পড়াচ্ছি। পেইড কোর্সটা টু ওয়ে কমিউনিকেশন, তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করছে, রেগুলার স্পিকিং করছে, প্র্যাকটিস করছে, যে কোনো কোশ্চেন থাকলে আমাকে সেটা করতে পারছে, উত্তর দিচ্ছে। আমি আপনাকে বললাম যে আমি 4টা সেন্টেন্স করে দিলাম, আপনি নতুন 10টা ভার্ব দিয়ে এরকম ভাবে সেন্টেন্স বড় করে নিয়ে আমাকে দেখান, সেখানে ভুলটা হলে আমি ধরা দিতে পারতেছি। বাট আপনি ফ্রি ক্লাস করছেন, আমি আপনাকে চিনি, আমি জানি আপনাকে, এক একজন এক এক টাইমে আসছেন যাচ্ছেন, ক্লাসে জয়েন করছেন, কে করছেন, কখন করছেন, কোন জায়গা থেকে করছেন, আমি তো চিনি না। বাট পেইড কোর্সে তারা সবাই আমার পরিচিত, তাদের ভুল হলে আমি সেটা দেখাই দিচ্ছি, তাদের সেই ফুল সার্ভিসটা আমি তাদেরকে দিচ্ছি। বাট
এখানে সেটা সম্ভব হয় না। বাট এখানে আমার এই ক্লাসগুলো, আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এই যে গুগল মিটের লিংক সবার জন্য উন্মুক্ত থাকে। এই ক্লাসগুলোতে যে কেউ জয়েন করতে পারবে। এখানে আমার জায়গা থেকে যতটা করার, যতটা দেওয়ার আমি দিচ্ছি আমার সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে। বাকিটা যদি আপনার মনে হয় এই ক্লাসগুলো ইফেক্টিভ, কাজে লাগার মতো, নেওয়ার মতো, শেখার মতো, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। কারণ আমি তো আপনাকে এখানে দায়িত্ব নিয়ে করাতে পারবো না। নিজেরা নতুন 5টা সাবজেক্ট নেন, 5টা ভার্ব নেন, এভাবে ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, বড় করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। ট্রাই করলে অবশ্যই পারবেন, কাজ না করলে পারবেন না। কারণ আপনি একটা ভাষা শিখছেন, ভাষা শিখতে গেলে নিজের ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে। আই ট্রাইস, আমি ভাত খাই। কিভাবে খাই? আই ট্রাইস ভেরি স্লোলি। আমি খুব ধীরে সুস্থে ভাত খাই। ভাত খাওয়ার সময় আমার বিহেভিয়ারটা কেমন? আমি ধীরে সুস্থে ভাত খাই। হ্যাঁ। এরপর আপনি যে স্লোলি ভাত খান, আপনি কোথায় ভাত খান? অ্যাট রুম। আমি রুমে বসে ভাত খাই। আপনি যে স্লোলি রুমে বসে ভাত খান, বা আমি ইন দা রুম দেই। ইন দা রুম, যেহেতু আমার রুমেই আমি খাই, সো ইন দা রুম দেওয়া বেটার। এরপর আপনি যে স্লোলি রুমে ভাত খান, কখন ভাত খান? আমি দিনে 3 বার ভাত খাই। আমি যদি বলি 3 times a day, সেন্টেন্স কিন্তু বড় হচ্ছে। আমরা সারা জীবন কিন্তু এতটুকু লিখি যে আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। আপনি যে ভাত খান, কেন ভাত খান? আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য, জাস্ট টু গেট। গেট মানে পাওয়া, সো টু গেট মানে পেতে এনার্জি ইন মাই বডি। সো এইভাবে দেখেন, যে কোনো ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্স বা বাক্যে পরিণত করা যায় জাস্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। এবং অ্যাডভার্বটা এই নির্দিষ্ট অর্ডারটা মেনটেন করে। এই যেভাবে আমি লিখছি, আগে ম্যানার বসাবেন, অর্থাৎ আগে হাউ দিয়ে কোশ্চেন করবেন, এরপর প্লেস, এরপর টাইম, তারপর রিজন, তারপর ওয়ার, তারপর ওয়েন। এইভাবে করলে গ্রামাটিক্যালি অর্ডারটা মেনটেন হয়, এটা কারেক্ট থাকে। ভেরি স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দ্য রুম, অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, অ্যাডভার্ব অফ টাইম। এটা কি? অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। হোয়াই হ্যাপেন, কেন ঘটে, অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে আমি রিকোয়েস্ট করব আপনারা 5টা নতুন সাবজেক্ট নিবেন, নতুন ভার্ব নিবেন, ভার্বকে ডাবল বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে বড় করার চেষ্টা করবেন। স্টেপগুলো কি? ফর মেকিং long English sentences, first of all, we need a subject. After that verb, then we have to ask the question to the verb with what and whom. For getting object, after getting object, we need to add extra information in the particular sentences. For that reason, again, you have to ask the question to the verb with how, where, when, and why. Then you will get your actual answer. In this way, you will be able to make long English sentences from short sentence. And if you apply this technique or strategy in your writing, you will be able to write any kinds of paragraph, composition, report very perfectly with well information. Okay, so that is the things. আচ্ছা, এই একই মেথড ফলো করে সেম ওয়েতে আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, যারা আগে ক্লাস করেছেন, যে কোনো বাংলা সেন্টেন্সকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়। যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট একটা মিনিট একটু টাইম দেন, এটা একটু দেখাই, তারপর আমি অন্য জায়গাটা নিয়ে কথা বলছি। আমি জানি না দেখাতে পারবো কিনা ইয়ে না আসলে। একটা মিনিট টাইম দেখি হয়তো। দুইটা কিবোর্ড একসাথে রান। আচ্ছা, যাই হোক, আমি পরে পরে নিয়ে দেখাবো সেটা। তো আমি যে কথাগুলো বলছি, এই যে লং সেন্টেন্স গুলো আমি তৈরি করলাম, এটা আপনারা করা শেখেন। আপনারা নিজেরা চেষ্টা করে দেখেন যে আপনি পারেন কিনা। আমি মনে করব যে আপনারা পারবেন যদি আপনি প্র্যাকটিস করতে পারেন। কারণ এখানে প্র্যাকটিসের উপর সবকিছু ডিপেন্ড করে। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করতে পারলে খুব দ্রুত এই জায়গাগুলোকে ডেভেলপ করা সম্ভব বলে আমি মনে করি। আমি এখন আপনাদের ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, যেহেতু আমি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলছি, এখানে আগামী ক্লাসে অর্থাৎ থার্ড ফ্রি ক্লাসে আমি টেন্স এর প্র্যাকটিক্যাল ফাংশন দেখাবো। তো সেইটা দেখার আগে এই 3টা ভার্ব নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব। আপনারা একটু এই আলোচনাটাতে মনোযোগ দিন, একটু দেখার চেষ্টা করেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা আমার রাইটিং এর একটা পার্ট, বাট এইখান থেকে অনেকগুলো ডেভেলপমেন্ট আসবে।
আমি সেটা দেখাবো। আর তার আগে আমি একটা কথা বলে রাখি, আমার নতুন পেইড ব্যাচ 8 তারিখ থেকে শুরু হবে, এই মাসের আজকে 3 তারিখ। যদি কেউ এখনো পর্যন্ত ভর্তি হতে চান তো হতে পারবেন, সিট খুব সীমিত। আপনার টোটাল ক্লাস থাকবে হচ্ছে, আমি একটু লিখে দেই, 70টা ক্লাস থাকবে। টোটাল ক্লাস থাকবে হচ্ছে 70টা ক্লাস। ক্লাস টাইম রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র, এই 4 দিন ক্লাস হবে। 2,000 টাকা কোর্স ফি। ইভেন এই 2,000 টাকা কিন্তু আমি একবারেও নেই না, যদি কেউ মানে যদি কেউ একসাথে না দিতে পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস। উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং যদি 3 মাসের ভিতর কভার করতে না পারেন, তার থেকে আরো সময় লাগে, সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি থাকতে পারবেন। আর কিভাবে পড়াই কিভাবে বোঝায় সেটা তো আপনারা দেখছেন। এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ক্লাস এভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমেই নেই। আর রাত 10টাতেই ক্লাস শুরু হবে, কারণ আমার এই ক্লাসগুলো মূলত যারা অবসর টাইম লিড করেন, যারা দিনের বেলায় ব্যস্ত থাকেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা যারা ইমিগ্রান্ট আছেন, প্রবাসী আছেন, যে কেউ করতে পারবেন। আর যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন, কারণ আমি এখানে একদম বেসিক থেকেই শুরু করি। টোটাল ক্লাস 70টা পেইড করছে, এটা হিউজ ক্লাস দ্যাট ইউ ক্যান নট ইমাজিন। এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে হবে, সিকোয়েন্স মেনটেন করে ক্লাস নিব। আপনি বুঝতে পারবেন আপনার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা আপনি পড়ছেন। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন এবং স্পিকিং এর উপর। অর্থাৎ ফার্স্টে গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, দেন ফ্রি হ্যান্ড রাইটিং, দেন প্র্যাকটিক্যাল স্পিকিং। সো কেন আপনি পারবেন না? উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর এছাড়া ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আপনি করতে পারবেন। প্রতিদিন আমি স্পিকিং নিয়ে থাকি। সো 2,000 টাকা কোর্স ফি, একসাথে না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করেও দিতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, 01997356957 আর 09338689196। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটিকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, হ্যাঁ, আর যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে চাই, তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। আমি বর্তমানে 80টা ব্যাচ সফলতার সাথে পরিচালনা করে আসছি। নতুন যে ব্যাচ সেটা হচ্ছে 81তম ব্যাচ, এই মাসের 8 তারিখ থেকে শুরু হবে। আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন। আপনারা ভর্তি হলে আপনার একটা আইডি কার্ড দেওয়া হবে, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ ফোনটা হারিয়ে গেলে বা হোয়াটসঅ্যাপ ব্লক হলে বা ব্যান হলে, ইনকেস যদি কোনো প্রবলেম হয়, এটা আমাকে দেখালে আমি আপনাদের নতুন যে কোনো ব্যাচে অ্যাড করে নিতে পারবো। একদম প্রফেশনাল ওয়েতে আপনারা সবকিছু শিখতে পারবেন। যাই হোক, বাদ বাকি কথা পরে বলবো। আমি একটু এই রাইটিং এর পার্টটা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা আমার সাথে একটু থাকেন, যদিও 11:30 বেজে গেছে, আর অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেক ধৈর্য ধরে আছেন আমার সাথে। বাট এই পার্ট গুলো যদি আমি এখন না বলি, ক্লাসটা অসম্পূর্ণ থেকে যাবে। সো একটু মনোযোগ দিন, একটু দেখার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, একটু দেখার চেষ্টা করেন, ঠিক আছে? তো দেখেন, এটা আমার রাইটিং এর উপর টোটাল 17টা ক্লাস আছে। এই 17টা ক্লাস যদি কেউ করতে পারে, তার কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আর এই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস এমন ভাবে অর্গানাইজ করা, যারা গ্রামার নিয়ে প্রবলেম ফেস করেন, গ্রামারটাকে গ্রামারের মতো না শিখে প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি শিখতে পারবেন, যদি আপনারা কেউ আমার এই ক্লাসগুলো দেখেন। হ্যাঁ, আমি কি বললাম বলেন তো? গ্রামারটাকে গ্রামারের মতো করে না শিখে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে পারবেন। সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে দেখেন, হোয়াট ইজ ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। দেখেন, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং হলো কোনো রচনা, প্যারাগ্রাফ বা প্রবন্ধ মুখস্থ না করে সম্পূর্ণ নিজের চিন্তা ভাবনা ও ধারণা থেকে স্বতঃস্ফূর্তভাবে লেখার ক্ষমতা। যে কোনো বিষয়বস্তুর উপর নিজের মতো করে বানিয়ে নির্ভুল ইংরেজিতে বাক্য তৈরি করে লেখাই হলো ফ্রি হ্যান্ড রাইটিং। আগামীকাল থার্ড ফ্রি লাইভ ক্লাস নিব। এই থার্ড ফ্রি লাইভ ক্লাসটা স্পিকিং বেসড হবে। যেহেতু আজকের এই ক্লাসটি অনেকটা রাইটিং বেসড, আগামীকালকের ক্লাসটি আমি আবারও বলছি স্পিকিং বেসড হবে। বাট আজকের এই ক্লাসটা আগে আপনারা সম্পূর্ণ করেন,
তাহলে আগামীকালকের ক্লাস বুঝতে অনেক বেশি সহজ হবে আপনাদের প্রত্যেকের জন্যই। তো বোঝার চেষ্টা করেন যে কোনো বিষয়ে ফ্রি হ্যান্ডে লেখার উপায়। ফ্রি হ্যান্ড রাইটিং রাতারাতি শেখার বিষয় নয়, এটি একটি দক্ষতা যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়। যেমন বেসিক গ্রামার ঠিক করা, ভোকাবুলারি বাড়ানো, 5W1H টেকনিক ব্যবহার করা। এটা হচ্ছে এইমাত্র যেটা আমি আপনাদেরকে দেখালাম ওইটাই। এই যে 3 নম্বরে যেটা দেখছেন 5W টেকনিক, এটা হচ্ছে ওই যে ভার্বকে হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই এগুলো দিয়ে কোশ্চেন করে সেন্টেন্স বানানো, এইটাই ঠিক আছে। এরপর হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ, সিম্পল সেন্টেন্স তৈরি করা, প্রচুর পড়া ও ডেইলি প্র্যাকটিস। দেখেন এই যে পার্টগুলো, মানে আমার এই ক্লাসগুলো এত সুন্দরভাবে অর্গানাইজড করা, আপনারা করলে বুঝতে পারবেন যে কতটা ইফেক্টিভ। দেখেন বেসিক গ্রামার ঠিক করা, বেসিক গ্রামার বলতে কোন বিষয়গুলোকে ঠিক করা বোঝাচ্ছে এখানে। এই পার্টস অফ স্পিচের আলোচনা আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে করলাম। কেন করলাম দেখেন, বেসিক গ্রামার ঠিক করা বলতে এখানে ঠিক কোন বিষয়গুলোর উপর ফোকাস করা হচ্ছে বা কোন বিষয়গুলো বোঝাচ্ছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে সেন্টেন্স স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করা হয়। আই প্লে ফুটবল। টেন্সের ব্যবহার, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ ঘটনা বোঝাতে টেন্সের সঠিক ব্যবহার করতে হবে। এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে স্পোকেন ইংলিশটা কি, আমরা ইংলিশে কথা বলতে কেন পারি না, ঠিক কোন জায়গার সমস্যার কারণে আমরা কথা বলতে পারি না, সেটা আমি কি বলছিলাম, যে ভার্বের সঠিক ব্যবহার করতে না পারার কারণে আমরা কথা বলতে পারি না। অর্থাৎ যে টাইমে একটা কথাকে আমি ভাবছি সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারছি না, টাইম অনুযায়ী ভার্বের ফর্মের চেঞ্জ হয়। এছাড়া কি বলছে, প্রেপোজিশন ও কনজাংশনের ব্যবহার, যেমন বাক্যকে বড় করতে এবং শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করতে অ্যান্ড, অর, বাট, বিকজ, ইন, অন, অ্যাট এই ধরনের প্রেপোজিশন বা কনজাংশন রিলেটেড ওয়ার্ড গুলো বসে। এরপর এই যে 5W টেকনিক কি, এটা তো আমি বললাম যে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা। এছাড়াও দেখেন শব্দ ভান্ডার বাড়ানো, যে কোনো বিষয় লেখার জন্য পর্যাপ্ত শব্দের যোগান মাথায় থাকতে হবে। প্রতিদিন পড়ার সময় নতুন যে শব্দগুলো পাবেন সেগুলো খাতায় লিখে রাখুন এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করুন। এরপর এখানে অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে যে থিঙ্ক, সিম্পলিফাই, রিড অ্যান্ড প্র্যাকটিস। তো আমরা যদি প্র্যাকটিক্যাল জায়গাটাতে চলে যাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে ফ্রি হ্যান্ড রাইটিং এ গ্রামার কিভাবে কাজ করে, বোঝার চেষ্টা করেন। বলছে এখানে কি বলছে দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো টেন্স। আপনি যে বিষয়টি লিখছেন সেটি কোন সময়ের ঘটনা তা পাঠকের কাছে তুলে ধরার দায়িত্ব টেন্সের। পাস্ট টেন্স, আপনি যদি আপনার ছোটবেলার স্মৃতি নিয়ে লেখেন তবে আপনাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, যেমন আই লার্নড ইংলিশ ইয়েস্টারডে, আমি গতকাল ইংরেজি শিখেছিলাম। প্রেজেন্ট টেন্স, যদি বৈশ্বিক উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখেন যা একটি চলমান সমস্যা, তবে তা প্রেজেন্ট টেন্স, যেমন আই লার্ন ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি শিখি। টেন্স এর সামান্য ভুলে বাক্যের পুরো অর্থ বদলে যেতে পারে। এরপর আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম হয় আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সব থেকে বেশি ভুলটা এইখানে ছেলেমেয়েরা করে থাকে। যেমন সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। অনেকে ভার্ব সিঙ্গুলার বলতে মনে করে কি যে ভার্বের সাথে এস বা ইএস থাকে না, বাট ভার্বের সাথে এস বা ইএস থাকাটাই হচ্ছে ভার্ব সিঙ্গুলার। আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের পরিবর্তন হয় না, যেমন দ্য বয় প্লেইস ওয়েল, দ্য বয়েজ প্লে ওয়েল। এই যে সাবজেক্ট আর ভার্বের ব্যবহার। প্রেপোজিশন, আপনি যখন একটি ছোট বাক্য লিখে ফেলবেন তখন বাক্যের লেজ বড় করতে বা অতিরিক্ত তথ্য যুক্ত করতে প্রেপোজিশনের প্রয়োজন হয়। আই এম গোয়িং, এটা একটা সেন্টেন্স। আই এম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য মর্নিং। দেখেন এই যে টু দিয়ে দ্য মার্কেট, উইথ দিয়ে মাই ফ্রেন্ড, ইন দিয়ে দ্য মর্নিং, মানে প্রেপোজিশন দিয়ে লেসটা বড় করা হচ্ছে। এরপর দেখেন কনজাংশন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ব্যবহার। কনজাংশন কি, ওই যে অ্যান্ড, অর, বাট এগুলোর ব্যবহার করা। যেমন ইট ওয়াজ রেইনিং, দেখেন এই যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে দেখেন ইট ওয়াজ রেইনিং, আই ডিড নট গো আউট, এখানে আলাদাভাবে দুইটা ফুল স্টপে সেন্টেন্সটা কমপ্লিট করা। বাট আপনি যদি কনজাংশনের ব্যবহার জানেন, আই ডিড নট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং, আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। আবার অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব যেটা বললাম, যেটা লেখার সৌন্দর্য বৃদ্ধি করে। যেমন আ বিউটিফুল বার্ড, একটা সুন্দর পাখি। দ্য বার্ড ফ্লাই স্লোলি, পাখিটা স্লোলি ওড়ে। তাহলে এই বিউটিফুল শব্দটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কারণ এই বার্ডকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। অন্যদিকে এই স্লোলি শব্দটা একটা অ্যাডভার্ব, ওই ওই যে ফ্লাইস কে মডিফাই করছে, যে পাখিটা ওড়ে, ওড়ার ধরনটা কেমন, পাখিটা ধীরে সুস্থে ওড়ে। তো যাই হোক, এখানে এই ধরনের ফাংশন গুলো আছে।
এখন যেটা মেইন দেখার বিষয়, যেটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের ক্লিয়ার ব্যবহারটা। অনেকেই এই জায়গাটা নিয়ে প্রচুর কনফিউশন ফেস করেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ বি, ডু এবং হ্যাভ ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি। মজার ব্যাপার হলো এই তিনটি ভার্ব ইংরেজিতে দ্বৈত ভূমিকায় কাজ করে। দেখেন কি বলছে, এরা কখনো মূল ভার্ব হিসাবে কাজ করে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। ফ্রি হ্যান্ড লেখার সময় এদের সঠিক ব্যবহার জানা থাকলে আপনার বাক্য গঠনে আর কোনো দ্বিধা থাকবে না। দেখেন বি ভার্ব, বি ভার্ব গুলো কি কি দেখেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। বি এর বাংলা অর্থ কি জানেন, হওয়া বা থাকা, হওয়া বা থাকা। এর তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। যেমন এটা মেইন ভার্ব হিসেবে কখন বসে, যেমন দেখেন আই এম আ স্টুডেন্ট, পরিচয় বোঝাচ্ছে। দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে, অবস্থা বোঝাচ্ছে। দে ওয়ার ইন ঢাকা ইয়েস্টারডে, অবস্থান বোঝাচ্ছে। বি এর মানে হওয়া বা থাকা। এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলেই আমরা মনে করি এটা মনে হয় কন্টিনিউয়াস টেন্স। বাট না, যদি কোনো সেন্টেন্স বা বাক্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার একাই বসে, মানে এরা নিজেরা মেইন ভার্ব হিসাবে বসে, অন্য কোনো ভার্ব না থাকে, সেগুলো কন্টিনিউয়াস না, সেগুলো ইনডিফিনিট টেন্স। যেমন আই এম এ স্টুডেন্ট, এটা কোনো কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ইজটাই মেইন ভার্ব। ইজ হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে ওয়ার ইন ঢাকা ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। কিন্তু ওই যে আমরা স্ট্রাকচার বা টেন্সের রুলে পড়ে আসছি, অ্যাম, ইজ, আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ, আর থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি, উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কন্টিনিউয়াস কখন হবে, যখন এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসছে, হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে। যেমন আই এম রাইটিং অ্যান আর্টিকেল, আমি একটা আর্টিকেল লিখছি, এখানে রাইটিংটা মেইন ভার্ব, অ্যামটা অক্সিলারি ভার্ব, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ রিডিং আ বুক, এইটা পাস্ট কন্টিনিউয়াস। আবার দেখেন প্যাসিভ ভয়েস তৈরিতে বি ভার্বের ব্যবহার হয়। যেমন যখন কাজ কে করছে তার চেয়ে কি কাজটা হচ্ছে সেটি বেশি গুরুত্বপূর্ণ। আমার ফিফথ ক্লাসে প্যাসিভের উপর প্র্যাকটিক্যাল ক্লাসেস আমি দেখাবো। বাট এইখানে বি ভার্বের ব্যবহারটা কিভাবে হয় দেখেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ভি3, তার আগে আমার অক্সিলারি ভার্ব গুলো বসে। তাহলে ইজ প্লাস স্পোকেন, তো এইটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। দ্য ব্রিজ ওয়াজ বিল্ট ইন 2020, 2020 সালে ব্রিজটি তৈরি করা হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের পর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স। যদি এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে, মানে এইটা ছাড়া আর কোনো ভার্ব না থাকে, তাহলে এগুলো অ্যাক্টিভের ইনডিফিনিট টেন্স। বলেন তো কি বললাম, অ্যাক্টিভের ইনডিফিনিট টেন্স। আবার যদি এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে ভি3 থাকে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে এগুলো প্যাসিভ ভয়েস। কোন সেন্টেন্স, প্যাসিভ ভয়েস। এই যে তিনটা ফাংশন এটার ব্যবহার হচ্ছে, এইটা আমরা কতজন জানি, কতজন এই জায়গাগুলোকে বুঝতে পারি। এইটা যদি আপনি বুঝতে সক্ষম হন, তখনই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। দেখেন আমি আরেকটা জায়গায় আসি, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের ব্যবহারটা আমরা বুঝি না। হ্যাভ এর মেইন ব্যবহার হচ্ছে এটি মালিকানা বোঝায়, মেইন ভার্ব হিসেবে বসে। আই হ্যাভ আ গুড আইডিয়া, অনেকে মনে করে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলেই সেটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। বাট বিষয়টা কি তাই? এই যে আই হ্যাভ আ গুড আইডিয়া, এটা কোন টেন্স, পারফেক্ট না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ ভার্বটা মূলত বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা জাস্ট প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব, এখানে হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব নেই। বাংলাদেশ হ্যাজ আ হিউজ পপুলেশন, এটা কোন সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে হ্যাড আ ব্রিজ, বিগ হাউস ইন দ্য ভিলেজ, এটা কোন টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর হেল্পিং ভার্ব হিসেবে কখন বসবে, অক্সিলারি ভার্ব হিসাবে, যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। যেমন আই হ্যাভ ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট, এখানে হ্যাভ ফিনিশড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি আমার অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছি। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আবার হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, বাধ্য বাধ্যকতা বোঝায়। যেমন উই হ্যাভ টু স্টপ পপুলেশন, দেখছেন হ্যাভ টু প্লাস ভি1, এটাকে বলা হয় সেমি মডাল ভার্বের ব্যবহার। আমার কথাটা বোঝেন,
এই যে একটা বাক্য, এখানে আমাদের মেইন মিস্টেকটা কোথায় হয় দেখেন, এই যে একটা বাক্য না, যে আই হ্যাভ আ গুড আইডিয়া, এই বাক্যটাকে আমি যদি আপনাকে বলি যে এটা নেগেটিভ করেন তো, অনেকে বলবেন কি আই হ্যাভ নট এ গুড আইডিয়া, বাট এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি এইভাবে এই বাক্যটা নেগেটিভ করেন, আই হ্যাভ নট আ গুড আইডিয়া, এটা ভুল। এই বাক্যটা নেগেটিভ কি হবে জানেন? আই ডোন্ট হ্যাভ আ গুড আইডিয়া। কেন ডোন্ট হবে? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে ডু ভার্বের ব্যবহার করতে হয়। এই দেখেন, হি হ্যাজ লার্নড ইংলিশ, এই বাক্যটার অর্থ কি জানেন? সে ইংরেজি শিখেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলি সে ইংরেজি শেখেনি, হি হ্যাজন্ট, অর্থাৎ হি হ্যাজ নট লার্নড ইংলিশ। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। আমি যদি বলি তার একটা গাড়ি নেই, এটা নেগেটিভ করেন তো, অনেকে কি বলবেন জানেন? হি হ্যাজ নট এ কার। বাট এটা সম্পূর্ণরূপে ভুল। এটা নেগেটিভ এরকম, হি ডাজেন্ট হ্যাভ এ কার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে ডাজের ব্যবহার হয়, আর মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। এই হ্যাজ হচ্ছে একটা থার্ড পারসন ফর্ম ভার্বের, এটার বেস ফর্ম হচ্ছে হ্যাভ। এই জন্য হি ডাজেন্ট হ্যাভ আ কার। আমি, যারা ফার্স্ট ক্লাস পড়ছিলেন দেখেন এই আইডিয়াগুলো, মানে এগুলো খুবই বেসিক থিংস গ্রামারের, বাট বিশ্বাস করেন এগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে কনফিউশনে পড়ে যাই, ভালোভাবে করতে পারি না। বাট একবার যদি কেউ এই আইডিয়াগুলো নিতে পারে, শিখে রাখতে পারে, তার কখনো সমস্যা হয় না। যেমন আমি আপনাদের বলেছিলাম একটা ভার্বে টোটাল 5টা ফর্ম থাকে, বাট আমাদের গতানুগতিক গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে। V1 বা প্রেজেন্ট ফর্ম একটু দেখেন, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 সরি V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 থার্ড পারসন ফর্ম। এই দেখেন, এই হ্যাভ এটা প্রেজেন্ট ফর্ম, এই হ্যাড এটা পাস্ট ফর্ম, আবার হ্যাড এটা পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর থার্ড পারসন হচ্ছে হ্যাজ। দেখছেন এই কি লিখলাম? মানে এটা কেন V5 লিখতে হয়? অনেকে মনে করে কি টেন্স শেখার সঙ্গে সঙ্গে এগুলো হয়ে যায়। মনে করেন ডু মানে কি করা, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং, থার্ড পারসন ডাস। মনে করেন রাইট মানে কি লেখা, পাস্ট ফর্ম কি রোট, পাস্ট পার্টিসিপল কি রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল কি রাইটিং, থার্ড পারসন কি রাইটস। এই থার্ড পারসন মানে কি, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে রাইট থেকে যদি রাইটস হয়, ডু থেকে যদি ডাজ হয়, ড্রাইভ থেকে যদি ড্রাইভস হয়, হ্যাপ থেকে আমার এরকম হওয়ার কথা না, হ্যাপস, হ্যাপস। বাট হ্যাবের থার্ড পারসন তো আর হ্যাপস না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে হ্যাজ। তাহলে আমার V5 জানার প্রয়োজন আছে না? এখানে তো ওই রুলসটা আর খাটলো না যে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে এই যে হি হ্যাজ তো আর দিতাম না, আমি তো এখানে এরকম লিখতাম হি হ্যাভ, হি হি হ্যাভস আ কার। এই যে এখানে হি হ্যাজ না লিখে বলতাম হি হ্যাভস আ কার, বাট হ্যাভস বলে তো কোনো ফর্ম নাই, আমার হ্যাজ লিখতে হয়। তো হ্যাজ হচ্ছে মূলত হ্যাভের থার্ড পারসন ফর্ম। যেমন দেখেন, আমি যদি বলি হি গোস টু স্কুল, কথাটা বোঝেন, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এটা যদি নেগেটিভ করি আমি কি লিখি? এটা যদি আমি নেগেটিভ করি, কথাটা বোঝেন, গো মানে কি যাওয়া, পাস্ট ফর্ম কি ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল কি গান, প্রেজেন্ট পার্টিসিপল কি গোয়িং, থার্ড পারসন কি গোস। তাহলে আমি যদি বলি হি গোস টু স্কুল, এটা নেগেটিভ কি হি ডাজেন্ট গো টু, হি ডাজেন্ট গো টু স্কুল, ডাজ নট গো বসাই। তাহলে হি হ্যাজ এ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। ওই গোস তো আর থাকে না ডাজ বসালে, তো ডাজ বসালে হ্যাজ আর থাকবে না, ওটা হ্যাভ হয়ে যায়, প্রেজেন্ট ফর্মে চলে আসে। এগুলো খুবই সূক্ষ্ম বিষয় গ্রামারের, বাট এগুলো সম্পর্কে আমাদের কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারি না, বলতে পারি না। সেই বিষয়গুলোকে মেনটেন করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলছে পার্থক্যটা কি, বি ভার্ব মানে আমি কে, কেমন বা কি করছি, হ্যাভ ভার্ব মানে আমার কি আছে বা আমি কি সম্পন্ন করেছি, ডু ভার্ব মানে আমি কি করি তুমি কি করো। বোঝেন? আমি আরো একটা সেন্টেন্স দেখাই। মনে করেন আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, এখন ওয়াজ মানে কি? ওয়াজ মানে ছিল না। আবার আমি যদি বলি হ্যাড, হ্যাড মানে কি ছিল। এখন আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, ইংরেজি করেন তো, অনেকে বলবে আই ওয়াজ আ ডগ। যেমন আমার একটা কুকুর ছিল, আই ওয়াজ এ ডগ। এই আই ওয়াজ আ ডগ মানে কি জানেন? আমি একটা কুকুর ছিলাম,
আমি একটা কুকুর ছিলাম, আমার একটা কুকুর ছিল বলতে আমার লিখতে হবে আই হ্যাড আ ডগ। মানে ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল, পার্থক্যটা হচ্ছে ওয়াজ সাবজেক্ট নিজে ছিল, নিজে কোনো কিছু আছে বা ছিল বোঝাতে অ্যাম ইজ আর ওয়াজ এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে কোনো কিছু আছে বা ছিল বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। তাহলে আই হ্যাড আ ডগ মানে আমার একটা কুকুর ছিল। আপনি যদি বলে ফেলেন আই ওয়াজ আ ডগ, আমি একটি কুকুর ছিলাম, এরকম হয়ে যায়। তাহলে এই ফাংশন গুলো বুঝতে হবে, এগুলো খুবই সূক্ষ্ম গ্রামার। এটা মানে এগুলো তো একসাথে দেখাতে গেলে হয় না, এদের উপর আলাদা আলাদা ক্লাস আছে। এই দেখেন, প্র্যাকটিক্যাল প্যাসেজ জাস্ট বি ভার্ব দিয়ে। এখানে কিন্তু এই যে অ্যাম ইজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড বা ডু ডাজ ডিড যাই দেখেন না কেন, এগুলো সবই প্রেজেন্ট ফর্মে ব্যবহার হচ্ছে, কোনো কন্টিনিউয়াস টেন্স না। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাকে সেইভাবে ভার্বটাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। অ্যাম ইজ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ এর পরে যদি ভি থ্রি থাকে সেটা পারফেক্ট। যেমন দেখেন আমি যদি এটা একটু পড়ি, আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এটা কি কোনো কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যান্ড মাই মর্নিং আর ইউজুয়ালি কোয়াইট বিজি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। আই অলওয়েজ ডু সাম লাইট এক্সারসাইজ অ্যাজ সুন অ্যাজ আই ওয়েক আপ বিকজ আই ডু নট লাইক ফিলিং লেজি, এগুলোও প্রেজেন্ট ইনডিফিনিট। কারেন্টলি I am working on a big science project, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। I have a lot of research to complete by Friday, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ইনফ্যাক্ট আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ফার্স্ট চ্যাপ্টার, এটা প্রেজেন্ট পারফেক্ট, আমি শেষ করেছি। মাই প্রজেক্ট পার্টনার ইজ আ হার্ড ওয়ার্কার, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যান্ড শি অলওয়েজ ডাজ হার পার্ট পারফেক্টলি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। উই হ্যাভ টু সাবমিট দ্য ফাইনাল রিপোর্ট নেক্সট উইক, এটা সেমি মডেলের সেন্টেন্স, আমাদের সাবমিট করতে হবে। ওই যে বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু এর ব্যবহার হয়। আই এম কনফিডেন্ট দ্যাট উই উইল ডু আ গ্রেট জব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, লাস্ট এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে এই যে বি ভার্ব গুলো, হ্যাভ ভার্ব গুলো, ডু ভার্ব গুলো কখন মেইন ভার্ব হিসেবে বসছে, কখন হেল্পিং ভার্ব হিসেবে বসছে, কখন নেগেটিভের জন্য বসছে, কখন ইন্টারোগেটিভের জন্য বসছে, আমরা কি এগুলো বুঝতে পারি? এগুলো খুবই সিম্পল গ্রামার, বাট এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার জন্য আমরা কিন্তু ডেভেলপ করতে পারি না। এইখানে সবকিছু সুন্দরভাবে আমার এই ইসে এই স্লাইড গুলোতে অ্যানালাইসিস করে দেওয়া আছে। হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব। দেখেন আরেকটা প্যাসেজ একটু পড়ি। লাস্ট ফ্রাইডে আই হ্যাড আ গ্রেট টাইম অ্যাট মাই ভিলেজ, এটা কোন টেন্স? অনেকে বলবে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, বাট না, এটা পাস্ট ইনডিফিনিট। বাংলা কি জানেন? আমি খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম গ্রামে, দ্য ওয়েদার ওয়াজ বিউটিফুল, এটাও পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি যদি বলি যে আমি সুন্দর একটা সময় কাটাইনি, নেগেটিভ কি হবে? অনেকে বলবে আই হ্যাড নট এ গ্রেট টাইম, বাট না, এইটার নেগেটিভ কি জানেন? আই ডিডন্ট হ্যাভ আ গ্রেট টাইম, ডিড নট হ্যাভ, ডিড বসালে আর হ্যাড থাকবে না, হ্যাভ হয়ে যাবে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, নেগেটিভ কি? আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। সো আই হ্যাড আ গ্রেট টাইম, আই ডিডন্ট হ্যাভ আ গ্রেট টাইম, এরকম হয়। The weather was beautiful. I do not usually wake up early, but the day I did, I have many childhood friends. আমার অনেক শৈশবের বন্ধু আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, নট পারফেক্ট। We always do a lot of fun. We had a picnic near the river, এটা past indefinite. My best friend is a great cook and he did the all the cooking, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। এখানে কুকিং দেখলে অনেকে মনে করতে পারে কন্টিনিউয়াস, বাট এই কুকিং একটা জেরান্ড, একটা নাউনের কাজ করে, নাথিং এলস, আর কিছুই না। বাই দ্য ইভিনিং উই আর ভেরি টায়ার্ড বাট হ্যাপি, আই হ্যাভ টু গো ব্যাক দেয়ার এগেইন। সো এটা সেমি মডেলের সেন্টেন্স। উই ওয়ার ভেরি টায়ার্ড, ওয়ার থাকলেই অনেকে মনে করতে পারে পাস্ট কন্টিনিউয়াস, বাট না, এটা পাস্ট ইনডিফিনিট, আমরা অনেক টায়ার্ড ছিলাম, জাস্ট পাস্ট ইনডিফিনিট। তাহলে এই ফাংশন গুলো বুঝতে হবে। হ্যাঁ, সেই ডু ভার্ব বি ভার্বের উপর অনেক প্যাসেজ দেওয়া আছে, মানে সম্পূর্ণ প্যাসেজ গুলোই আমার এই পিডিএফ এই ক্লাসে শুধু ডু হ্যাভ আর বি এর উপর, ডু হ্যাভ আর বি এর উপর। এই প্যাসেজ গুলো যদি আপনারা অ্যানালাইসিস করতে পারেন, এগুলোর উপর যদি নিজেরা প্রেজেন্টেশন দিতে পারেন, তাহলে কত সুন্দরভাবে জায়গাগুলো ক্লিয়ার হবে। আপনি একবার ভেবে দেখেন, আমি এগুলোর উপর ক্লাস নিব, বাট এখন জাস্ট একটু দেখে যান, একটু বুঝে যান টেন্সের ব্যবহারটা কিভাবে হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা বিষয় রাইটিং এ কিভাবে কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবেন, কিভাবে ডিসক্রাইব করবেন যে কোনো বিষয়কে, সবকিছু খুব সুন্দরভাবে আমার এখানে দেওয়া আছে। যাই হোক, এগুলো নিয়ে আমি নেক্সট কোনো ক্লাসে দেখাবো, বলবো। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর যদি কেউ পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চান, আসতে চান, ভর্তি হতে চান, তারা হতে পারবেন। আমি আবারও বলে রাখছি, আহ আমার এই ক্লাসগুলো আপনারা যারা করছেন, রেগুলারিটি মেনটেন করে ফ্রি ক্লাসগুলো করেন, অনেক ধারণা পাবেন, অনেক কনসেপ্ট পাবেন, অনেক কিছু নিয়ে যেতে পারবেন এখান থেকে, এতটুকু বলতে পারি।
আর যারা পেইড ক্লাসে ভর্তি হতে চান, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। 8 তারিখ থেকেই শুরু হবে, সিট খুব বেশি নেই, এখন ভর্তি চলছে। যারা ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানাবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। একদম প্র্যাকটিক্যাল ওয়েতে বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। কারো কোনো কোশ্চেন থাকলে জানাই, কথা বলবো। থ্যাংক ইউ। আর আগামীকালও সেম টাইম অর্থাৎ রাত 10টায় আপনারা থার্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। আগামীকালকের ক্লাসটা সম্পূর্ণ স্পোকেন বেসড হবে। ওকে।